হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। ক্লাস শুরু হওয়ার এখনো বেশ খানিকটা সময় বাকি আছে। নিলয় নামের ছেলেটি আস্তে আস্তে হেঁটে ঢাকা ভার্সিটির মধ্যে ঢুকলো। চারদিকে সে একবার তাকিয়ে নিল, সাথে সাথে মুখে এক চিমটি রহস্যময় হাসির রেখা মিলল। ঢাকা ভার্সিটি নিয়ে অনেক স্বপ্ন ছিল তার, আর সেই স্বপ্ন পূরণেই আজ সে এখানে এসেছে। সবকিছুই তার অচেনা। আজ 3 দিন হলো সে ক্লাসে এসেছে। খোলা মাঠের এক কোণে কি যেন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব ছেলে মেয়ে টিচার সহ সেখানে উপস্থিত। লাল গিটার হাতে একটি ছেলে কি সুন্দর গিটার বাজিয়ে গান গেয়ে চলেছে। নিলয় সবার শেষে দাঁড়িয়ে গানটি শুনতে লাগলো। নিলয় গানটি এক মনে শুনেই যাচ্ছে। তখনই সে অনুভব করলো কে যেন চিৎকার করে উঠেছে তার পাশে। নিলয় ভয়ার্ত দৃষ্টিতে সেদিকে তাকাতেই সে দেখলো তার পাশেই একটি ওয়েস্টার্ন ড্রেস, সাথে কালো জিন্স আর মাথায় একটি নীল রঙের ক্যাপ পরা মেয়েটি চিৎকার করছে। নিলয় হাবার মতো কেবল চেয়েই আছে। তখনই মেয়েটি কাঁদো কাঁদো গলায় রাগী মুখে বলল, পাটা সরাতে কি আপনাকে আমন্ত্রণ দিতে হবে? আপনার এত ভারী কেন? অবাক হয়ে নিচে তাকায়। গানে এতটাই মগ্ন ছিল সে বুঝতেই পারেনি হাহিল পরা একটি মেয়ের পায়ের উপর পা দিয়ে ফেলেছে সে। তাড়াতাড়ি পা সরিয়ে সরি বলতে যাবে, ঠিক তখনই মেয়েটি বলল, দেখে তো নতুন মনে হচ্ছে। কোথা থেকে আসছেন? রাতদব ছেলে কোথাকার। চোখ কি বাড়িতে ছিল? সরি, চোখ বাড়িতে ছিল না, ছিল আমার সাথে, তবে তা অনুষ্ঠানের দিকেই ছিল। বুঝলাম। নতুন আসলে এমনই হয় যত সব। নিলয় মেয়েটির দিকে তাকিয়ে হাসলো। আসলে হাসার কারণ হলো নিলয় নতুন এসেও 3য় বর্ষে ভর্তি হয়েছে, আর মেয়েটির পোশাকে সবাই ভাবছে এটি তো বিদেশে লেখাপড়া করলেও পারত। ভাগ্যক্রমে হয়তো ভুলবশত ঢাকা ভার্সিটিতে এসে পড়ে গেছে, কে জানে। মেয়েটি হলো নীলাদ্রি। নীলাদ্রির আব্বু দেশের নাম করা একজন ব্যবসায়ী, তাই তার ইচ্ছে অনুযায়ী সে এখানে এসেছে। তবে ভার্সিটির প্রতিটা মেয়ের কাছে হিংসের কারণ, আর প্রতিটা ছেলের কাছে ক্রাশ। নিলয় আবারও চুপ হয়ে সামনে তাকায়। খানিকটা বাদে সে অনুভব করলো পেছনে আরো ছেলে মেয়ে এসে দাঁড়িয়েছে, আর তার মধ্যে একটি ছেলে সবাইকে ধাক্কা দিতে দিতে এগিয়ে আসছে। নীলাদ্রিকে ধাক্কা দিতে নিলেই নিলয়ের গায়ে এসে পড়লো। নীলাদ্রির সামনে ছেলেটাকে বকা দিতে লাগলো। ঠিক সেই সময় ছেলেটি নিলয়ের দিকে তাকায়। চোখ পড়তেই সে বলে উঠলো, ভাইয়া আপনি এখানে? কথাটি সে শেষ করতে পারলো না। নিলয় ছেলেটির মুখের দিকে ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকালো। ভিড়ের মধ্যে পাটা ছেলেটি পায়ের উপর চাপা দিয়ে থামিয়ে দিল। ছেলেটি ভয়ে চুপ হয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। নিলয় সেখান থেকে বের হয়ে ছেলেটির কাছে গেল। ছেলেটির নাম অভ্র, টুকটাক ক্লাসে বেয়াদবি ওস্তাদ সে। নিলয় পিছন থেকে তার ঘাড়ে হাত রাখতেই সে চমকে উঠে পেছনে তাকিয়ে আবার বলল, সরি ভাইয়া, আপনি এখানে ছিলেন? সাথে সাথে মুখে চেপে ধরলো নিলয়, বলল চুপ। শোন, তোকে ভালোভাবে বলছি, এখানে আমাকে আপনি আপনি করে ডাকবি না। তোর ক্লাসেই পড়ি, গত 2 দিন তো আমার দিকে তাকাসি নাই। আর চিনেছিস, কিন্তু অন্য কেউ যেন না জানতে পারে, না হলে তোকে এখানেই মেরে ফেলবো। কথাটা যেন মনে থাকে। আর শোন, আমাকে তুই করে ডাকবি, আজ থেকে আমরা বন্ধু। কথাটি শেষ করতেই নিলয় পেছনে তাকিয়ে অবাক হয়ে গেল। পেছনেই নীলাদ্রি দাঁড়িয়ে আছে। নিলয় চুপ হয়ে মাথাটা নিচু করে নিল। নীলাদ্রি বলল, ভার্সিটিতে কি মস্তানি করতে আসছেন নাকি? দেখতে তো একদম গাঁজাখোর টাইপ। নেশাতে যেন সারাদিন পড়ে থাকেন। সে কারণেই বলি, পায়ে কেন পাড়া দিত? অসহ্য। নীলাদ্রি চলে গেল। সাথে ওর বান্ধবীরাও নিলয়ের দিকে তাকিয়ে চলে যেতে লাগলো। কেমন একটা দৃষ্টিতে সবাই তাকে দেখছে। আর এর কারণ অভ্রের আপনি ডাক্তার। অভ্র সবার সামনে যদি এভাবে না বলতো তাহলে এমনটা হতো না। সবাই যে যার মতো করে চলে গেল, আর নিলয় ভাবছে আর হাসছে। এখানে সবার কাছে সে অপরিচিত, সবাই তাকে পাত্তাই দিচ্ছে না। বিষয়টা সে বেশ এনজয় করছে। কেউ তাকে আর চিনতে পারছে না। অন্ধকার থেকে বের হয়ে আসার মাঝে মজাই আলাদা। তখনই সে দেখলো শাসা করে 7টি R15 বাইক একটু স্পিডে ভার্সিটিতে ঢুকলো। ঢাকা ভার্সিটির এখানে রাজনীতি মানেই পাওয়ার, আর বাইকে যে আসলো তাকে নিলয় চেনেন। ভার্সিটির শহীদ মিনারের সিঁড়িতে বসে সে দেখছে তারা বাইকে কোনো এক জায়গায় রেখে মেয়েদের টিচ করতে ব্যস্ত। নিলয় তাকিয়ে দেখছে আর শুধু মুচকে হাসছে। যে ছেলেটি বেশি টিচ করছে সে হলো ভার্সিটির চেয়ারম্যানের ছেলে, নাম ঋষাদ। সব ছেলে মেয়ে তাকে এড়িয়ে চলে, কারণ সবচাইতে বেয়াদব একটি ছেলে হলো ঋষাদ।
ক্লাসে পড়ার মাঝে সবার সাথে ঝামেলা করে। টিচ করার এক পর্যায়ে একটি স্যার আসলো এখানে। রিশান, তুমি এমন কেন? তোমার আব্বু তো অনেক ভালো একজন ব্যক্তি, আর তার ছেলে হয়ে তুমি কিনা? বেশি জ্ঞান দেবেন না স্যার, আমি জানি ভালো খারাপ, আর আমার কাজে যে বাধা দেয় তাকে কিন্তু তার ফল যে ভোগ করতে হয়। সো নিয়ে 2 টাকা বেতনের স্যার রাস্তা মাপেন। কথাগুলো শোনায় স্যার মেয়েটিকে নিয়ে অনুষ্ঠানের দিকে যায়। নিলয় উঠে হাসতে থাকে তাদের কার্যকলাপ দেখে। তখনই রিশানদের মধ্যে একটি ছেলে খেয়াল করে নিলয় হাসছে রিশানের দিকে তাকিয়ে। ছেলেটি রিশানের কাছে গিয়ে বলে, ভাই, ওই ছেলেটি তোমার দিকে তাকিয়ে হাসছে, দেখে তো মনে হয় নতুন, হয়তো ফার্স্ট ইয়ারে পড়ে। চলো র্যাক করি। রিশান সহ ছেলেগুলো নিলয়ের কাছে আসলো। নিলয় তখনও সেখানে বসে আছে। ওদের আশাতে কারো কোনো ইয়ত্তা নেই। নতুন? হুম। আমার দিকে তাকিয়ে হাসছিলি কেন? নিলয় চুপ হয়ে যায়। সে রিশানের পা থেকে মাথা অব্দি দেখে নিল। রিশান আবারও বলল, নাম কি তোর? আবির। ভদ্র নাম তো দেখছি। আমার কাজ দেখে খুব মজা করেই হাসলি। কেন হাসলি জানিস আমি কে? নিলয় কথাটি শুনে আবারও হাসলো। টোল পড়া হাসি, এটা স্বাভাবিক মেয়েদের মুখে দেখা যায়। কিন্তু নিলয় হাসলে টোল পড়ে। ওর হাসি দেখে সবাই অবাক হয়, কারণ রিশানের সামনে প্রথমবার কোনো ছেলে এভাবে হাসছে। আবার হাসছিস কেন? তোকে মেরে কিন্তু হসপিটালে রেখে আসবো। ভাই, তাকে নিয়ে একটু মজা করি। ঠিক। এই যে, তো ওই যে দূরের একটি ম্যাম দাঁড়িয়ে আছে, যা তাকে লাভ লেটার দিয়ে আসবে। ম্যামের সাথে ছাত্রের প্রেম, দেখি সাহস কেমন তোর। নিলয় উঠে দাঁড়ালো। মুখে তখনও রহস্যময়ী হাসি লেগেই আছে তার। সিঁড়ি ভেঙে নেমে নিলয় বলল, বাঘ কোনোদিন ছোট কাজ করে না, এটা তো ভিজে বিড়ালের কাজ। সাহস তো কেবল দুঃসাহসীরাই দেখায়। কথাটি বলেই নিলয় আর দাঁড়ালো না, সোজা হেঁটে চলে গেল। আর ভাবতে লাগলো, এসেছি নিজেকে সংশোধন করতে, পারবো কি, নাকি আবারও এখানেই হবে। থাক সেসব। নিলয় আসলে অনার্সে পড়েছে অনেক আগে, তো বসে আবার নতুন ভাবে শুরু করতে চায়। পরের দিন নিলয় আজও দেরি করে ভার্সিটিতে ঢুকলো। পকেটে এক হাত গুজে মাথাটা নিচু করেই সে হাঁটছে। ভার্সিটির রাস্তার কোনো এক পাশে নীল রঙের শার্ট পরে নীলাদ্রি তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। নিলয় সেদিকে একবার তাকালো, কারণ নীলাদ্রি নামে মেয়েটার কণ্ঠটা কেমন যেন আদুরে আদুরে, যা কেবল শুনতেই ভালো লাগে। তাদের সোজাসুজি হয়ে হেঁটে আসতে নীলাদ্রি ডাক দেয় নিলয়কে। এই যে নতুন ছেলে। নিলয় দাঁড়িয়ে যায়, কারণ নিলয়ের পাশে কেউ ছিল না, তাই সে দাঁড়ায়। নিলয় তাদের দিকে তাকিয়ে চুপ করে হেঁটে কাছে যায়। তখনই নীলাদ্রি বলে, এবার ভার্সিটিতে কেন আসো? কেন? চুল বড় বড়, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আবার নতুন ভর্তি হয়েছো। বুঝিস না, মনে হয় ছেলেটা স্যাকা খেয়েছে। থাম তো, দেখতে কেমন যেন খ্যাত। এই ছেলের সাথে আবার কেউ প্রেম করবে নাকি? নিলয় কিছুই বলে না। তাদের কথা শুনে কেবল মুচকে হাসে। নিলয় কিছু না বলে পা বাড়াতে যাবে, তখনই নীলাদ্রি বলল, এই দাদু, আবার কি যেতে বলেছি? আর আমাদের চেনো, আমরা হলাম এই ইউনিভার্সিটির টপার অ্যান্ড বিজনেসম্যানদের মেয়ে। সবাই আমাদের সালাম করে চলে, তুমিও চলবে। এখন ঝটপট নাম বলো তো তোমার। বাবা। নিলয় কিচ্ছু বলল না। কয়েক সেকেন্ড নীলাদ্রির দিকে তাকিয়ে থেকে গড় গড় করে হেঁটে ক্লাসের দিকে চলে আসে। নীলাদ্রি হাবার মতো পেছন থেকে ডাকতে থাকে। নিলয় সেদিকে একবারও আর ফিরে তাকায় না। ক্লাসে ঢুকতে যাবে, সে সময় রিশানের সাথে দেখা। রিশান নিলয়কে দেখে মাত্রই বলল, বাঘ আসছে রে, বাঘ। নিলয় চুপ হয়ে থাকে। রিশান আবার বলে, ঘর গম্ভীর থেকে শিকার ধরে এনেছে। বড় বাঘ। তা বাবা, তুই তো নতুন, তা থার্ড ইয়ারে কেন? জানিস আমি তোর ক্লাসের একজন, তবে আমাদের উঠতে তো সময় লেগেছে। তুই এই ভার্সিটিতে কিভাবে থার্ড ইয়ারে ভর্তি হলি, তাও আবার কমার্স বিভাগে? কেমনে ম্যান? সবই উপরওয়ালার ইচ্ছে। কথাটি বলে নিলয় ক্লাসে ঢুকতে যাবে, তখনই রিশান পেছন থেকে ওর ঘাড়ে হাত রেখে টেনে ধরে। নিলয় পিছনে না তাকিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু রিশান নিলয়ের ডান হাতটি ধরে দেয়ালের সাথে তাকে চেপে ধরে। নিলয় শান্ত গলাতে বলল, নাম জানি না তোমার, তোমার সাথে পড়ি, আমি তোমার ক্লাসমেট, আমার সাথে ভালো ব্যবহার করো। চুপ শালা, তোর সাথে আবার ভালো ব্যবহার? কোথাকার কোন হরিদেশ পাল হে? নিলয় ঘাট থেকে হাত সরিয়ে নেয়। আবার ক্লাসে ঢুকতে যাবে, তখনই নিলয়ের হাত ধরে রিশান আটকে রাখে।
নীলয় রিশানের দিকে দৃষ্টি দেয় এবং সাথে সাথেই নীলয় রিশানের হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে ঠেসে ধরে। রিশান সহ বাকি ক্লাসের সবাই তা দেখে অবাক হয়। নীলয় সেটা বুঝতে পেরেই ছেড়ে দিতে চায়, কিন্তু ততক্ষণে তার দেরি হয়ে গেছে। নীলাদ্রি এসে হাজির। দেখ এই নতুন ছেলেটাও রিশানের মতো গুন্ডা, আসতে আসতেই ঝামেলায় জড়িয়ে পড়েছে। আর কত দেখবো এসব। একদম বাজে একটা ছেলে। ক্লাসে আসছো মাত্র 5 দিনও হয়নি, এখন এই অবস্থা। আর কোনোদিন যদি এমন অভদ্রমিতে দেখি, তোমাকে বের করে দেবো, ইডিয়েট ছেলে। নীলয় রিশানকে ছেড়ে দেয়। রিশান তার সাথে গায়ে পড়ে লাগতে আসছে, কিন্তু বিষয়গুলো উল্টো নীলয়ের দিকে চলে এসেছে। নীলয় মাথা নিচু করে ক্লাসের শেষের দিকে বেঞ্চে যেয়ে বসে অভ্রের পাশে। অভ্র নীলয়কে দেখে ছিটকে সরে যেয়ে বলে, ভাই আপনি আমার পাশে। নীলয় অভ্রের দিকে বড় বড় চোখ করে তাকায়। অভ্র ভয় পেয়ে চুপ হয়ে যায়। নীলয় আস্তে করে বলে, তোকে না নিষেধ করেছে আমাকে ভাই বা আপনি করে না ডাকতে? দেখ এই নতুন ছেলেটাও রিশানের মতো গুন্ডা, আসতে না আসতেই ঝামেলায় জড়িয়ে পড়েছে। আর কত দেখবো এসব। একদম বাজে একটা ছেলে। ক্লাসে আসছো মাত্র 5 দিনও হয়নি, এখন এই অবস্থা। আর কোনোদিন যদি এমন অভদ্রমিতে দেখি, তোমাকে বের করে দেবো, ইডিয়েট ছেলে। নীলয় রিশানকে ছেড়ে দেয়। রিশান তার সাথে গায়ে পড়ে লাগতে আসছে, কিন্তু বিষয়গুলো উল্টো নীলয়ের দিকে চলে এসেছে। নীলয় মাথা নিচু করে ক্লাসের শেষের দিকে বেঞ্চে যেয়ে বসে অভ্রের পাশে। অভ্র নীলয়কে দেখে ছিটকে সরে যেয়ে বলে, ভাই আপনি আমার পাশে। নীলয় অভ্রের দিকে বড় বড় চোখ করে তাকায়। অভ্র ভয় পেয়ে চুপ হয়ে যায়। নীলয় আস্তে করে বলে, তোকে না নিষেধ করেছে আমাকে ভাই বা আপনি করে না ডাকতে? সরি ভাই। আবার আমাকে তুই করে বলবি? আর এখানে আমার নাম কেউ যেন না জানে। একজন জানে আমার নাম পাল্টে আবির বলেছি, তুই আমাকে আবির বলে ডাকবি, মনে থাকবে তো? ঠিক আছে। আপনি সরি তুই যখন বলছিস তখন মনে থাকবে ভাই, কিন্তু স্যাররা তো নীলয় বলে জানে। না, অ্যাডমিট কার্ডে আবির দেয়া। চুপ থাক এখন। নীলয় অভ্রের কথাগুলো শুনে মুচকি হাসতে থাকে। ওদিকে স্যার তার কমার্স ক্লাস শুরু করে দিয়েছেন, হিসাব বিজ্ঞানের ক্লাস। সবাই মনোযোগ দিয়ে তা করছে। নীলয় অমনোযোগী হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, আর তার হাতের আঙুলের মধ্যে কলম ঘোরাচ্ছে, আর সেটা স্যারের নজর এড়ায়নি। এই যে ছেলে, ক্লাসে অমনোযোগী কেন? দাঁড়াও। আশরাফ স্যার যখন কড়া গলাতে নীলয়কে দাঁড়াতে বলল, তখন সারা ক্লাস নীরবতায় রেশ হয়ে গেল। সবাই চুপচাপ নীলয়ের দিকে তাকিয়ে আছে। নাম কি তোমার? আবির। দেখতে তো গুন্ডার মতো, কোত্থেকে এসছো? এই তো স্যার, গ্রাম থেকে। গ্রামের ছেলেরা এমনই হয়, বেয়াদব একটা। বলো তো, আমি যে হিসেবে ফর্মুলাটা দিলাম সেটা দুটি ধাপ আছে। দুইটা ধাপই জটিল এবং সহজ। নাম কি কি? জানি না স্যার। চুপ। তা কেন জানবে? একটু আগেই তো বলতাম। ক্লাসে মন না দিয়ে বাইরে তাকিয়ে থাকলে তো এমনই হবে। ক্লাসের প্রথমে এসেই রংবাজি দেখাচ্ছ। পড়াশোনা যে কেমন হবে তা বোঝাই যায়। ব্যাটা কবেট কোথাকার। ক্লাসের সবাই নীলয়ের দিকে তাকিয়ে হেসে দিল। নীলাদ্রি আর রিশান বেশি হাসছে। নীলয় স্যারের কাছ থেকে বসার অনুমতি পেয়ে ধপ করে বেঞ্চে বসে গেল। অভ্র অবাক চোখে নীলয়ের দিকে তাকিয়ে বলল, ভাই সরি আবির, তুই তো এসব পারিস, কিন্তু কেন না বললি? সবসময় সবকিছু বলতে নেই। ও। ক্লাস শেষ হলো। নীলয় সবার ক্লাস এক এক করে করলো। ক্লাস থেকে বের হলো এক সময়। নীলয় শহীদ মিনার সিঁড়িতে বসে আছে। রিশান আসলো। এই যে গুন্ডে, আমার নাম আছে একটা। তুই এমন চুপচাপ থাকিস কেন? এমনিতেই। ওকে, আজ থাক, কাল তোর সাথে আমার কথা হবে। নীলাদ্রির সাথে তোর এত কিসের কথা? নীলাদ্রি হলো আমার সবকিছু, ভালোবাসি, বুঝলি? রিশান কথাগুলো বলে চলে যায়। নীলয় মনে মনে হাসে। তবে আজকের ঘটনার পর সে আরো সতর্কতা মেনে চলার ভাবনাতে বসে গেল। সবকিছু সে নতুন ভাবে শুরু করতে চায়, নতুন পরিচয়, যার অস্তিত্বের মাঝে নতুনত্ব হারিয়ে যাবে না। নীলয় ভার্সিটির গেটে পা রাখতেই কোথা থেকে কালো শার্ট পরা একটি ছেলে নীলয়ের পথ আটকে দাঁড়ায়। নীলয় যথেষ্ট ভদ্রতার সহিত তাকিয়ে সামনে বেশ অবাক হয়, কারণ সামনে দাঁড়িয়ে আছে তুর্য ভাই। অবাক চোখে তাকিয়ে নীলয় চুপ হয়ে যায়। তুর্য বলে, আরে নীলয়, তুমি এখানে? ভাই এসেছি এই শহরটাকে নতুন ভাবে জানতে। আমি আপনার ভার্সিটি 3rd ইয়ারে পড়ি। আমার পরিচয় কেউ জানে না। আবির নামে পরিচিত এখন। কি, তুমি 3rd ইয়ারে পড়ো? মানে সালে? তুর্য হলো নীলয়ের থেকে অনেক সিনিয়র। নীলয় যখন অনার্স কমপ্লিট করেছে কমার্স সাবজেক্ট নিয়ে, তখন তুর্য ভাইয়ের বেসে ভার্সিটিতে চলে আসে অনেক আগেই। আর তাদের পরিচয় কেবল ক্লাসে আসা নিয়ে না, তাদের অন্য একটি পরিচয় আছে, যা কেবল এখানে তুর্য, অভ্র আর নীলয়ই জানে। তুমি তো তাহলে গোল্ডেন পাইপা,
ক্লাসের পড়াতে। না ভাই, সবকিছুর মাঝে রহস্যতা আছে। প্লিজ কেউ যেন না জানে আমি এখানে। ওকে ওকে, বুঝেছি। ঠিক আছে, তুমি আমাদের সাথে থেকো। ভার্সিটির অনেক প্রোগ্রামে তোমাকে রাখবো। সব ভুলে যাবা, আর সবাই তোমাকে ভালো হয়ে জানবে। ওকে ভাই। তুর্য ভাইয়ের সাথে কথা শেষ করে নিলয় একটু হেঁটেই অবাক চোখে সামনে দাঁড়িয়ে থাকে, কারণ সামনে ভার্সিটিতে ঢোকার রাস্তার পাশে বসার জায়গাতে নীলাদ্রি আর তার বান্ধবীরা বসে আছে। তার কিছু দূরে রিশানরা দাঁড়িয়ে আছে। অবাক হয়ে নিলয়কে তারাও দেখছে, কারণ তুর্য ভাইকে এখানে সবাই মেনে চলে। আজ অব্দি তুর্য ভাই কারোর সাথে হেসে কথা বলেনি, কেবল সবার কাছে নতুন ভাবে পরিচিত নিলয় নামের ছেলেটি ছাড়া। তাই সবাই একটু অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। কি এমন এই ছেলেটার মাঝে আছে? তুর্য ভাই আসার সাথে সাথেই তাকে চিনে হেসে হেসে কথা বলল। নিলয় মনে মনে ভাবে, সে কি আবার কোনো ভুল করে ফেললো? সবাই কি তবে তার অতীতের ব্যাপার জেনে যাবে? না না, আরো সতর্কতা মেনে চলতে হবে, যেন গোবেচারা টাইপ ছেলে হতে হবে এখন সবার কাছে। নিলয় মাথাটা সামনের দিকে ফিরিয়ে হাঁটছে, তখনই নীলাদ্রির ডাক। এই ছেলে। নিলয় থামে, ঘুরে তাকাতেই নীলাদ্রি হাত তুলে ডাক দেয়। নিলয় আস্তে হেঁটে তাদের কাছে যায়। এই ছেলে, তোমাকে না বলেছিলাম আমাদেরকে সালাম দিয়ে চলতে? সালাম দেওয়াই যায় মানুষকে, তবে সালাম নিয়ে গাদ্দারি কোনো মানে নেই। ওকে, আসসালামু আলাইকুম। কথাগুলো বলে নিলয় চলে আসবে, ঠিক তখনই নীলাদ্রি বলল, চিনো তুর্য ভাইকে? কে তুর্য? যার সাথে একটু আগে কথা বললে? না, আসার পথে ধাক্কা লেগেছিল দেখে সরি বলাতে কথা হলো। কেন? না ঠিক আছে, বাসা কোথায় তোমার? আর আমাদের সম্মান দিবা। ক্লাসে তো দেখছো আমরা পড়াশোনাতে কেমন, আর তুমি তো হাবা কিছুই পারো না। তবে তোমার মাঝে কিসে যেন একটা রহস্য লুকিয়ে আছে। তো একটা কথা বলি, না হলে তোমার মতো ছেলেকে পাত্তাই দিতাম না, বুঝেছো? সম্মান দেবে। নিলয় মুচকে হাসলো। নিলয়ের হাসির দেখে সবাই রেগে যায়। নিলয় তার ধার ধারে না। নিলয় হেঁটে চলে যায়। সামনে দাঁড়ায় রিশান। রিশান ডাকে, কিরে, তোর তো দেখি বেশ ক্ষমতা। 2 দিন এসে নীলাদ্রি আর তুর্য ভাইয়ের সাথে ভাব জমিয়ে ফেলেছিস, ব্যাপারটা কি? কেন? যে সেই হোক, নীলাদ্রির সাথে কথা বলবি না। কেন? আমি তাকে ভালোবাসি। গত 2 বছর ধরে লাইন মেরে যাচ্ছে। কেউ কথা বললে তার হাত পা আমি ভেঙে ফেলি। তোকে ওয়ার্নিং দিলাম। শোনো রিশান, তোমাকে একটা টিপস দেই। যে যতই লাইন মারুক না কেন, সেই মেয়ে যদি ইমপ্রেস না হয় তবে কখনোই তোমাকে পাত্তা দেবে না। সুতরাং তার সামনে এমন কিছু করো যেটা দেখে সে তোমার কথা ভাবে। এসব লাইন মারা দিয়ে না আজকাল ভালোবাসা হয় না। হয় কি জানো? হয় কেবল মশা যেমন গায়ে বসলে চর মারতে যাওয়ার আগে উড়ে যায়, আর চরটা নিজের গায়ে লাগে, এমনই হয়। কথাটা শেষ করে নিলয় হনহন করে হেঁটে চলে। রিশান হাবার মতো চেয়ে থাকে, কারণ এরকম কথা সে আগে কখনোই ভাবেনি। রিশান ওর বন্ধুদের দিকে তাকিয়ে বলে, হারামি, এত তোরা এরকম টিপস দিস নাই কেন? নতুন ছেলে এসে কথা গুছিয়ে গেল, তোদের দিয়ে কিচ্ছু হবে না। নিলয় আর পিছনে তাকায় না, ক্লাসের দিকে হেঁটে চলে। ক্লাসে আসতে সবাই এক এক করে নিলয়ের পর ক্লাসে প্রবেশ করলো। এক এক করে নীলাদ্রি, রিশানরা আর অভ্ররাও আসলো। নিলয় অভ্রকে তার পাশে ডেকে নিল। স্যার আসলে তার কিছুক্ষণ পর আশরাফ স্যার এসে ক্লাস নিতে ব্যস্ত হলেন। আজ তার নতুন অধ্যায় করাচ্ছে। হিসেবের জালে সবাইকেই তিনি আটকে দিচ্ছেন। নিলয় বোর্ড দেখলো, দেখেই হেসে দিল, কারণ নিলয় এগুলো বেশ ভালোভাবেই পারে। নিলয়ের হাসি দেখে স্যার আসলো। তুমি আজও হাসছো? সরি স্যার। বেয়াদব ছেলে কোথাকার, পড়া তো পারবা না, চেহারা দেখে বেশ বুঝতে পারছি। স্যার, চেহারা দেখে কি মানুষটা আসলে চেনা যায়? মুখে মুখে তর্ক? না স্যার, জানার ইচ্ছে হলো তাই। যাই। ও তাহলে বলুন না স্যার, আমি কেমন? কেমন আবার? আতেল মার্কা পড়া না পড়া দুষ্টু, লাস্ট বেঞ্চে বসে একটা গোবেচারা টাইপ ছেলে। ঠিক বলেছেন স্যার, আমি একদমই এরকম। স্যার চলে গেল নিলয়ের কাছ থেকে। আবির বসে পড়লো। অভ্র অবাক চোখে তাকিয়ে হেসে দেয়, কারণ স্যার যা বললো তা মোটেও ঠিক হয়নি। কেউ না জানলেও অভ্র কম বেশি জানে নিলয় কি রকম ছেলে। হাসিস কেন? সরি রে, আসলে স্যাররা যা বললো তাই শুনে হাসলাম। চুপ, স্যার ঠিক বলেছে, বেশি জানার দরকার নেই। ওকে, তুই যখন বলছিস, তবে আপনাকে তুই করে ডাকতে কেমন লাগে ভাই? তোকে সেটাই করতে হবে। আর শোন, আমি আজ থেকে তোর রুমে থাকবো, যাতে কেউ না বোঝে। আচ্ছা। দুজনেই কথা বলছিল। ঠিক সেই সময় নীলাদ্রি চিৎকার করে উঠে স্যারের সাথে কথা বলল। স্যার, আমার গায়ে কে যেন এই কাগজটা ছুঁড়ে মেরেছে। কই দেখি। কাগজটি ভাঁজ করে দুমড়ে অবস্থায় আছে।
স্যার সেটা ঠিক করে দেখলো সেখানে কিছু একটা লেখা, আর লেখাটি যে নিলয়ের তা স্যার বুঝলো, কারণ শেষে নিলয়ের নাম দেওয়া, মানে আবির নাম দেওয়া। স্যার বলল, আবিরকে? নিলয় সাথে সাথেই চুপ হয়ে যায়। স্যার ক্লাসের দিকে এসে একবার করে তাকিয়ে নিল। স্যার আবার বলে, আবিরকে? সাথে সাথে আবির নামদারি নিলয় উঠে দাঁড়ায়। স্যার তার কাছে চলে আসে, এসে ঠাস করে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় নিলয়ের গালে। বেয়াদব ছেলে কোথাকার, নতুন আইসো আর এসে ক্লাসের 12টা বাজিয়েছো? হ্যাঁ, তোমার মতো বেয়াদব আমি আর দেখিনি। পড়া তো পারবা না, আর ক্লাসে খারাপ কাজ করে বেড়াবে না, এসব কি? স্যারের কাছ থেকে চড় খেয়ে নিলয় চুপ করে নিচে তাকায়। নিলয়ের ব্যাগের সামনে স্যার কাগজটি রাখে। নিলয় সেটাতে দেখলো, ওহ নীলাদ্রি, ভালোবাসি তোমাকে আমি, আমার আবিরাঙা সকালে ভালোবেসে তোমাকে এই আবির সব সময়। লেখাটি পড়ে নীলা অবাক হয়, কারণ সে এটা লিখেনি। স্যার আরো অপমান করে বেরিয়ে যেতে বলে ক্লাস থেকে। স্যারের কথা শুনে নিলয় চুপ করে দাঁড়িয়ে থাকে, আরো অপমান করে নিলয়কে বের করে দেয়। নিলয় বের হবে এমন সময় রিশানের দিকে অকারণেই চোখ চলে যায়। রিশান হাত উঠে ইশারাতে বলে কাজটা তারই, তবে অপরাধী নিলয়। নিলয় ক্লাস থেকে বের হয়ে ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকে। ওদের ক্লাসের পাশে 4th ইয়ারের ক্লাস চলছে। সেখানে স্যার ইংলিশ করাচ্ছে। বোর্ডে ইংলিশের একটি সাবজেক্ট তুলে ধরে স্যার সবাইকে বোঝাচ্ছেন। স্যার কোনো এক সেন্টেন্সে এসে আটকে গেল। ন্যারেশনের জটিল একটি অধ্যায়ে যার ঘরে পরে স্যারও চুপ হয়ে বোঝার চেষ্টা করছে। স্যার বলে, তোমরা কি এখানে কি হবে জানো? না স্যার। লস হবে স্যার। এই শব্দটি ওই সেন্টেন্সকে পুরোপুরি মাধুর্যতা আনতে শব্দটি ব্যবহার করা দরকার, এতে বাক্যটি আরো মধুরভাবে ফুটে উঠবে। স্যার সহ বাকি ছেলে আর মেয়েরা হুট করে এমন উত্তর শুনে বাইরে তাকায়। দেখে দরজার কাছে নতুন একটি ছেলে দাঁড়িয়ে, যাকে কোনোদিন এর আগে ওরা দেখেনি। সবাই হয়তো ভাবছে ছেলেটি বড় ক্লাসে, তাই উত্তরটি বলে দিল। স্যার আন্দাজে বলল, দেখেছো, আমার ছাত্র বড় ক্লাসে পড়ে, অথচ পড়াটা এখনো মনে রাখছে। সরি স্যার, আমি 3rd ইয়ারে পড়ি, আর এনারা আমার সিনিয়র। কথাটি বলে নিলয় আর দাঁড়ায়নি, সোজা হেঁটে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে তুর্য ভাই সহ আরো পরিচিত কিছু মুখ কোনো এক গাছের নিচে বসে বাদাম খাচ্ছে। সাথে কিছু মেয়েরাও আছে, যারা সবাই নিলয়কে বেশ ভালো করেই চিনে। আরে নিলয় যে, তা তুমি এখানে কেন? নীলয় এসেছে অন্য দরকারে, বাদ দে। আমরা যে নতুন সেমিনার করব সেটাতে নিলয়কে রাখবো, কি বলিস সবাই? সত্যি? তাহলে তো বেশ ভালোই হবে। নিলয় থাকলে তো কোনো ভয় নেই। থাকবে তো নিলয়। নিলয় চুপ হয়ে ওদের সাথে বসে পড়ে আর ভাবতে থাকে, সবার কাছে ভালো হতে হলে আমার সিনিয়রদের সাথেই থাকতে হবে, ওদের সাথে ভালো কাজ করতে হবে, অন্ধকার জীবন থেকে বের হতেই হবে। কি ভাবছো? ওকে, আমি থাকবো, আর কোনো দরকার পড়লে আমাকে জানাবেন। আজ আসি। নিলয় কিছু দূর হেঁটে পেছনে তাকায়, দেখে তার ক্লাসের অনেকেই এদিকে তাকিয়ে আছে কেমন যেন দৃষ্টিতে, কারণ সবাই অবাক হয়েছে ভার্সিটির সিনিয়রদের সাথে নিলয় বেশ ভালোভাবে কথা বলছে। নিলয় শহীদ মিনারের কাছে এসে বসে, কারণ আজ অব্রের সাথে তার রুমে থাকতে হবে। সে না আসা অব্দি সে বসে আছে। একটু পর অব্র আসে, নিলয় তার সাথে চলে যায়। এভাবে এই দিনগুলো পার করে নিলয়। একদিন ক্লাসে নিলয় বসে আছে শহীদ মিনারের সিঁড়িতে। ভার্সিটির সব দিক থেকে সে নীরবে চোখ বুলিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে পিছনের কিছু অন্ধকার জগতের কথা, যেখানে ছিল রক্ত আর রক্তের গন্ধ। সেখান থেকে সে আজ ভালো হওয়ার পথে, তবে তার জন্য হারাতে হয়েছে তার জীবনের সবচেয়ে প্রিয় একটি জিনিস, যার অস্তিত্বে নিলয়ের বিচরণ ছিল অনবদ্য। কিরে, এখানে বসে কি করছিস? মাথাটা নিচু করে এমন সব কথাই ভাবছে নিলয়। ভাবছিল ফেলে আসা কত না সময়ের কথা। ঠিক সে সময় রিশান এসে কথাটি বলল। নিলয় ওর দিকে তাকায়, মুখে একটি ছোট্ট হাসির রেখা। রিশান বলে ওঠে, তোকে দেখে যেমন মনে হয় আমার কাছে ঠিক তেমন না রে। আমি সেদিন তোকে কত বড় অপমানের সম্মুখে ফেলে দিলাম, অথচ তুই নীরবে সব মেনে নিয়েছিস। অবশ্যই কী বা বলবি? আমি হলাম এখানকার নেতা, সবাই আমাকে ভয় পায় রে। নিলয় কিছু বলে না, কেবল হাসে। নিলয়ের এমন রহস্যময় হাসির পেছনে কারণ আছে। নিলয় দুটো কারণে হাসে, সেটা হলো ভয়ঙ্কর কিছু করবে, না হয় একদমই শান্ত থাকবে। এক্ষেত্রে ভয়ঙ্কর কিছু করার কোনো প্রশ্নই আসে না তার, তাই সে হাসে। তবে হাসে এটা ভেবে যে অন্য সময় হলে নিলয়ের সামনে এভাবে এসে কেউ কোনোদিন কথা বলতো না, সবাই তার কাছে মাথা নত করে চলতো।
নিলয় প্রথমে সেই জগৎটাকে খুব আপন করে নিয়েছিল, কিন্তু পাল্টে যায় একটি কালো ঝড়ে। চুপ করে আছিস কেন? জানি আমি ওটা করিনি, তবুও দোষটা আমাকে দেওয়া হয়েছে। সে যাই হোক, ভালো হয়ে যাও মিস্টার রিশান। কথাটি বলেই নিলয় ক্লাসের দিকে হাঁটতে থাকে, সাথে পেছন পেছন আসতে থাকে রিশান। একটু পর ক্লাস শুরু হয়। একদম চুপচাপ থাকে নিলয়। স্যার আসে, পড়া বোঝাতে থাকে, কিন্তু নিলয় বরাবরের মতোই চুপচাপ থাকে। পড়া না পড়াতে স্যার অপমানও করে। সবাই নিলয়ের দিকে হাস্যকর দৃষ্টিতে তাকায়। ক্লাস শেষ করে নিলয় বাইরে আসে, তখনই তুর্য ভাই ডাক দেয় তাকে। নিলয় সেখানে যায়। তুর্য বলে, আচ্ছা শোন, ভার্সিটিতে একটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? আর বলিস না, নেওয়াজ বলে এই ভার্সিটিতে একটি মাস্তান আসা যাওয়া করে। কত করে বোঝাইলাম, কিন্তু সে শোনে না। মাস্তান? বড় মাস্তান নাকি? হ্যাঁ, তা বলতে পারিস। কয়েকবার জেলে গিয়েছিল, 2টা খুনও আছে তার। তো কি করে ও? বলিস না, ভার্সিটিতে এসে ছাত্রদের ড্রাগস বিক্রি করে চোর করে, না নিলে তাকে ধরে পিটায়। জানিসই তো, লাইন ছেড়ে দিয়েছি বলে কিছুই বলি না, বুঝেই তাকে, কিন্তু শোনে না। গত কয়েকদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে, আবার আসবে। তাই বলছিলাম এটাই সমস্যা। এটা কোনো সমস্যা হলো? জাস্ট কয়েক মিনিটের কাজ। যতটা সহজ ভাবছিস ততটা না। গ্যাং আছে, সাথে অস্ত্র নিয়ে ঘোরে। নিলয় আর কিছু বলে না, সে হেসে সেখান থেকে চলে আসে। আর তুর্য ভাইও সন্তুষ্ট, কারণ তুর্য ভাই জানে নিলয়ের এই হাসিটা অন্যরকম মানে বোঝায়। এখন যত বড়ই সমস্যা আসুক, নিলয় তার থেকে সব ঠিক করে দেবে। নিলয় পকেটে হাত দিয়ে হাঁটছে, কোনো দিকে তার নজর নেই। নিলয় ভাবছে আবারও একটি কালো রাতে সমাধি হতে চলেছে। তখনই সে ধাক্কা খায় কারোর সাথে। সামনে তাকিয়ে দেখে নীলাদ্রি। নীলাদ্রির হাত থেকে তার ছোট্ট ব্যাগটি পড়ে যায়। নিলয় তা তুলতে যেয়ে দেখে একটি আইডি কার্ড। ভালো করে লক্ষ্য করে দেখে সেটা কেবল স্বাভাবিক কার্ড না, সেটা হলো ক্রাইম জার্নালিস্ট নীলাদ্রি অধরা। নামটা পড়ে চমকে যায়। বহুবার নাম শুনেছে সে, তবে তাকে কোনোদিন নিলয় দেখেনি, কেবল নামটাই শুনেছে। নিলয় ভদ্র ছেলের মতো তাকে সব গুছিয়ে দিয়ে সরি বলে চলে আসতে যাবে তখনই নিলয়কে ডাক দেয়। সরি। কেন? সেদিন আসলে স্যারের কাছে ওভাবে বিচার দেওয়া উচিত হয়নি। আমি বুঝতে পারিনি ওটা রিশানের কাজ। ওকে, কোনো ব্যাপার না। নীলাদ্রি আরো কিছু বলতে যাবে, তার আগে নিলয় সেখান থেকে চলে আসে। নিলয় মনে মনে ভাবে, কেবল সে এখানে আত্মগোপন করে নেই, তার সাথে আরো একজন আছে, নীলাদ্রি। তাকে এড়িয়ে চলতে হবে। এদিকে নিলয়ের এমন ব্যবহারে নীলাদ্রি বেশ অবাক হয়। অবাক হবারই কথা, কারণ সব ছেলে তার সাথে কথা বলতে ব্যস্ত, আর আবির নামের ছেলেটি কিনা কোনো কথাই বললো না। কি এমন ভাব ওর, কি আছে তার? সবসময় নীলাদ্রি নিলয়কে খেয়াল করে সে ক্লাসের কারোর সাথেই মেশে না, কারোর সাথে কথাও বলে না। নীলাদ্রি দেখে সে বড়দের সাথে বেশি মিশে, তাদের সাথেই কথা বলে হেসে হেসে। কি এমন আছে এর মধ্যে? নীলাদ্রি ভাবতে ভাবতে ওর বান্ধবীদের কাছে যায়। আর এদিকে নিলয় ভাবে নেওয়াজের কথা। কে এই নেওয়াজ? ভার্সিটিতে দিনে দুপুরে ক্রাইম করে চলে, তবে কি এই নেওয়াজের ব্যাপারে নীলাদ্রি অধরা জার্নালিস্টের ভার্সিটিতে আসে? এসব ভাবতে ভাবতেই অব্রের রুমে যায়। পরের দিন একটু তাড়াতাড়ি যায় নিলয় ভার্সিটিতে নীলাদ্রির উপর খেয়াল রাখতে, কিন্তু সেরকম কিছুই নিলয় খুঁজে পায়নি। নিলয় সবটা সময় নীলাদ্রিকে ফলো করেছে, তার দিকে তাকিয়েছে। নীলাদ্রি এই ব্যাপারটা বেশ বুঝেছে যে নিলয় তার দিকে তাকাচ্ছে। নিলয় ক্লাসের দিকে যাবে, তখনই নীলাদ্রি ডাক দিল, এই যে শোনো। আমাকে ওভাবে দেখছিলে কেন? সৌন্দর্যকে সবাই তার চোখের দৃষ্টির তৃপ্তি না মেটা অব্দি দেখে। তাই নাকি? কথাগুলো শেষ হতে না হতেই বড় জিপে করে কারো যেন ভার্সিটিতে ঢোকে। ভার্সিটির সব ছাত্রছাত্রীরা যেন একটা ঝড়ে সব হারিয়ে গেছে যে যার মতো। ভার্সিটিতে যেন একদম ফাঁকা মনে হলো। গাড়ি থেকে কালো রেইনকোট পরা ছেঁড়া ছেঁড়া প্যান্টের কম্বিনেশনে একজন ব্যক্তি নামলো, মাথাতে লম্বা লম্বা চুল। নীলাদ্রি বলল, এখান থেকে চলো, নেওয়াজ আসছে। কথাটি শেষ করতে না করতে নীলাদ্রি চলে যায়। নিলয় সেখানেই দাঁড়িয়ে থাকে। নেওয়াজ সোজা নিলয়ের দিকে আসে, নিলয়কে দেখতে থাকে। সারা মাঠে কেবল নেওয়াজ আর নিলয় রয়েছে। নেওয়াজের দিকে নিলয় বেশ ভালোভাবে তাকায়। সবাই সেদিকেই তাকিয়ে আছে, বেশ বুঝতে পারছে দুজনকেই। নেওয়াজ প্রথমে বলে, কে রে, সবাই চলে গেল, তুই কেন যাস নাই? সিগারেটে আগুন জ্বালাতে জ্বালাতে নেওয়াজ কথাটি বলে। দূর থেকে তুর্য ভাইরা সবাই এটাই দেখছে, তারা ভাবছে আজ কিছু একটা হবে। নিলয়কে নেওয়াজ বলে, কথা বলিস না কেন? নতুন নতুন ভাব দেখছি, নতুন নাকি?
তাহলে আর জানবি কি আমার ব্যাপারে? সিংহকে জানার জন্য এলাকাতে চলাচলের দরকার পড়ে না। দূর থেকে তার গর্জনতা শুনে আন্দাজ করা যায় যে সে হিংস্র। নিলয়ের এমন জটিল কথা শুনে নওয়াজ সিগারেট খাওয়া থামিয়ে দেয়। নওয়াজ তার দিকে কড়া দৃষ্টিতে চেয়ে থাকে। নিলয় চলে আসতে যাবে, তখন নওয়াজ নিলয়ের ডান হাতটি ধরে ফেলে। নিলয় মুচকি হেসে ছাড়িয়ে নেয়। নওয়াজ বলে, ড্রাগস নিবি? এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এসব দরকার পড়ে না, দরকার হয় কলমে। আশা করি বুঝতে পেরেছেন। এত জ্ঞান দিস কেন? কোমরে এটা কি দেখেছিস? নিলয়কে নওয়াজ তার কোমরে থাকা একটি বক রকমের পিস্তল দেখায়। নিলয় জোরে হেসে দেয়। সবাই সেদিকেই তাকিয়ে আছে, কারণ নওয়াজ যখন আসে তখন সবাই ভয়ে থাকে। আর তার সামনে কিনা নতুন ছেলেটি এভাবে কথা বলছে। নিলয়ের হাসি দেখে নওয়াজ অবাক চোখে তাকায়। নওয়াজ বলে, নাম কি তোর? নামটা না হয় অজানা থাকুক, পরে কোনো এক সময় পরিচিত হব। তোকে তো এখানেই মেরে দিব। কথাটি শেষ না করতেই নওয়াজের একটি কল আসে। নওয়াজ কলটি রিসিভ করার পর নিলয়ের থেকে সরে আসে, কারণ যে কল দিয়েছে সে হলো নওয়াজের বাড়ির দারোয়ান। সে বলে, কে বা কারা যেন নওয়াজের বাচ্চা আর বউকে বেঁধে রেখেছে তার বাসাতেই। নিলয় মুচকে হাসলো। নওয়াজ বলল, আজ বেঁচে গেলি, পরে তোর খবর আছে। সুযোগ একবার আসে, বারবার না, আর কখনোই দ্বিতীয়বার সুযোগ দেয় না। কথাটি বলে নিলয় পকেটে হাত গুজে ক্লাসের দিকে আসে। নওয়াজও চলে যায় ভার্সিটিতে থেকে। নিলয় ফোন বের করে, কল দেয় বহু পরিচিত একটি নম্বরে। নাম্বারটি সুনীল বলে সেভ করা। সুনীল, নেওয়াজ নামের ছোট্ট মাস্তানটাকে অন্ধকারে পাঠিয়ে দাও, যেখান থেকে সে ফিরে না আসতে পারে। আর অবশ্যই মারার সময় যেন তার মুখের মধ্যে হেরোইন, কোকেন থাকে। সব রকম নেশাদ্রব্য যেন তার মুখের মধ্যে ভরা থাকে। নিলয় ফোন কেটে দেয়, ক্লাসের দিকে যেতে থাকে। নিলয়ের পাশে তুর্য আসে। নিলয়, কি হয়েছে? নিলয় না, আবির আমি। আবির, হয়েছে? তেমন কিছু না। আজকের পর থেকে নেওয়াজ নামের কোনো মাস্তান ভার্সিটিতে আসবে না। অল ইজ ওয়েল। তুর্য হেসে দেয়। তুর্য ভাই নিলয়ের কাঁধে হাত রাখে। নিলয় হাতটা নামিয়ে কিছু না বলে ক্লাসের দিকে এগোতে থাকে। এদিকে নীলাদ্রি নিলয়ের দিকে খেয়াল রাখে, কারণ আসার পর থেকে ছেলেটি কেমন যেন অন্যরকম মনে হয় তার কাছে। নীলাদ্রি মনে 3rd ইয়ারে পড়ে, সে প্রথম থেকে। ইচ্ছেবশত কেবল রিপোর্টার হিসেবে জয়েন করে, সাথে পড়াশোনাও করে। নিজের বাবার অগাধ টাকা থাকা সত্ত্বেও চাকরি পাওয়া তার কাছে কোনো ব্যাপার ছিল না। ক্লাসের মধ্যে আসতে কেমন যেন সবাই নিলয়ের দিকে অবাক চোখে তাকায়, কারণ নেওয়াজের মতো একটা লোকের কাছ থেকে এই ছেলেটি অক্ষত অবস্থায় ফিরে আসলো কিভাবে। নিলয় অভ্রের পাশে যেয়ে বসে, তখনই অভ্র বলে, মনে হচ্ছে আজ থেকে নওয়াজ আর এইদিকে আসবে না কোনোদিন। চুপ থাক, আমাকে রেখে চলে এসেছিস কেন, বেয়াদব ছেলে কোথাকার। সরি, আসলে আমি বুঝতে পারিনি এমনটা হবে। বাদ দে। আজও নিলয় ক্লাসে অমনোযোগী, কারণ আজও তার কথা থেকেও একজন মরবে। ব্যাপারটা থেকে সে বের হতে চায়, তবুও সেসব তাকে ছাড়ে না। এসব কথা ভাবার কারণে পড়া হয়নি তার ক্লাসে। যদিও পড়া তার হবে, তবে স্যারের সামনে সে পড়া বলে না। স্যার বলে, তোমাদের সামনে তো প্রথম সেমিস্টার শুরু, প্রস্তুতি কেমন? খুব ভালো স্যার। গুড। আমরা তো জানি সবাই তোমার প্রস্তুতি বরাবরের মতো বেটার হয়, আর তুমি ফার্স্ট হবা, এটা নতুন কি? তো বাকিদের প্রস্তুতি কেমন? ভালো স্যার। সবাই স্যারের কথার উত্তর দেয়, কেবল নিলয় ছাড়া। স্যারের সেটা চোখে এড়ায়নি। নিলয়কে স্যার আবারও তার জন্য অপমান করে ক্লাস থেকে বের করে দেয়। আর নিলয় ক্লাস থেকে বের হয়েই পাশের ক্লাসের ইংলিশ সমাধান করে। সবাইকে চমকে দিয়ে বড়দের আড্ডাতে চলে যায়। যখন ক্লাস শেষ করে বের হয় সবাই, তখনই সবাই দেখে নিলয় মাঠের মধ্যে বসে সিনিয়রদের সাথে আড্ডাতে ব্যস্ত। বিশেষ করে বড় অপুদের সাথেই তার ঘনিষ্ঠতা বেশি আকারের। নীলাদ্রি এটা বেশ খেয়াল করে আর ভাবে, ছোট্ট হয়ে কি। নিলয় আড্ডা শেষ করে অভ্রকে সাথে নিয়ে বের হতে থাকে, আর ভাবে এই অন্ধকার থেকে বের হওয়ার একটাই রাস্তা, নতুন রূপে সবার সামনে প্রেজেন্টেশন করতে হবে নিজেকে। ক্লাসে এবার থেকে রেগুলার পড়া শিখে আসতে হবে। খোঁচা খোঁচা দাড়িগুলো কাটতে হবে, চুলগুলো স্পাইক করা যাবে না, সব স্বাভাবিক করে রাখতে হবে। মোটা ফ্রেমে চশমা পরে আসতে হবে, তবেই তো সবার কাছে পড়াশোনা করে ভালো হওয়া যাবে। নিলয় ক্লাসে বসে আছে, তুর্য ভাই ক্লাসে এসে ঢুকলো। সবাই সেদিকে তাকিয়ে আছে অবাক চোখে, কারণ তুর্য ভাই কোনোদিন এভাবে এই ক্লাসে ঢোকেনি। সবাই বেশ অবাক চোখেই তাকিয়ে আছে। তুর্য ভাই সোজা নিলয়ের বেঞ্চে গেল। নিলয় ভয় পেয়েছে, কারণ সে ভাবছে এই বুঝি সবাই জেনে যাবে তার আসল পরিচয়। এই বুঝি সবাই বুঝে যাবে নিলয় কোনো সাধারণ একজন নয়। ভাই আপনি ক্লাসে? আসলাম তোর সাথে কথা বলতে। তাই বলে ক্লাসে? সবাই দেখছে তো। আচ্ছা তারা চলে যাবো, তবে খবর কিছু শুনেছিস? কি খবর? নেওয়াজ তো মারা গিয়েছে। আজ পত্রিকাতে লেখা হয়েছে গুণটা নেওয়াজ খুন, কোনো এক আত্মীয়ের হাতে সে খুন হয়েছে। ও, এটা তো পুরনো খবর।
কাজটা কি করেছিস সেটা তো জানি। ওকে, সাবধানে থাকিস। কথাগুলো বলে তুর্য ভাই চলে গেল। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে, কি এমন আছে যার কারণে সিনিয়ররা নিলয়ের সাথে কথা বলে। সবাই এটাই ভাবছে। তখনই স্যার আসলো। নিলয় বসে বসে সারা ক্লাস বাইরের দিকেই তাকিয়ে থাকলো। স্যার এটা রোজ দেখে অভ্যস্ত, তাই নিলয়কে রোজ অপমান করে। নিলয় কেবল চুপ করে থাকে। পরের দিন স্যার এসে বলল, তোমাদের কাল থেকে পরীক্ষা শুরু, সবাই ভালোভাবে প্রস্তুত হোক। আমরা সবাই প্রস্তুতি নিয়েছি স্যার। তো আবির, তোমার কেমন প্রস্তুতি? স্যার নিলয়ের দিকে তাকিয়ে সবার সামনে জিজ্ঞেস করলো আবির নাম ধরে নিলয়ের কাছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভালো। কেমন ভালো সেটা আর বুঝতে বাকি নেই। তুমি যে প্রথমে ফেল করবা এটা সবাই এতদিনে জেনে গিয়েছে। কোনো ক্লাসে তো পড়া ঠিকভাবে পারো না। তোমার যে কেমন ভালো প্রস্তুতি তা বেশ বুঝতে পারছি। কি দরকার টাকা খরচ করে পড়াশোনা করার? এভাবে মা বাবার আশাগুলো নষ্ট করা ঠিক না। ফেল করলে বের হয়ে যাবা ভার্সিটি থেকে। বসো। নিলয় ধপ করে বসে পড়ে। মনে মনে সে হেসে উঠলো, কারণ তার মা বাবাই তো নেই, তো স্বপ্ন আসবে কোত্থেকে? তারা তো কবে মারা গিয়েছে। নিলয় একটু পর ক্লাস শেষ করে চলে আসলো। পরের দিন থেকে এক্সাম শুরু। একে একে সব এক্সাম শেষের দিকে চলে আসলো। এক্সাম শেষের পর নিলয় ভার্সিটিতে আসছে, এমন সময় রিশান ডাক দিল, এই এদিকে আই। তোকে তো আমি কিছু বলি না তুর্য ভাইয়ের সাথে তোর খাতির বলে। আচ্ছা, তোর কিভাবে তুর্য ভাইয়ের সাথে পরিচয়? তোকে বাইরে দেখলেই কেবল সিনিয়রদের সাথে দেখি, তোর ক্লাসের কারোর সাথে কথাও বলতে দেখি না। কি ব্যাপার, আমাকে ওনাদের সাথে একটু খাতির করিয়ে দিবি? হাসিস কেন? তুর্য ভাই আমাদের এলাকাতে থাকতো বলে পরিচয়, এই আর কি। ও যাই হোক, একটা হেল্প কর। কি? নীলাদি তো ইমপ্রেস করতে পারছি না, কি বলবো বল। সরাসরি যে বলো। আর সেটাই তো পারছি না, যদি চর মারে। শোনো, তোমাকে একটা টিপস দেই, যাকে ভালোবাসো তার সামনে যে বলে দিতে হয়। এটা না পারলে আমি মনে করি তার মাঝে ভালোবাসা নেই, কারণ ভালোবাসা হয় মন থেকে। মনের মাঝে সাহস যদি না থাকে তবে সেটা কিসের ভালোবাসা? আর সে যদি তোমাকে চলো দেয় তবু মনের কথাটা তো প্রকাশ করেছ, এই তো অনেক বড় ব্যাপার। কয়জনই বা পারে তার মনের কথা জানাতে? কথাটি বলে নিলয় আর দাঁড়ালো না, সোজা ক্লাসের দিকে আসলো। আজ নিলয়দের রেজাল্ট জানাবে। ক্লাসে এসে বসতেই খানিকটা পর স্যার আসলো। সবাই জানে এই ক্লাসে ফার্স্ট কি হবে, নীলাদ্রি হবে, তাই যে যার মতো করে এক্সাইটেড। স্যার আসলো, সবাই চুপ করে আছে। নিলয় মাথাটা নিচু করে আগের মতো হয়ে বসে আছে। স্যার বলে উঠলো, আমার ক্লাসে আমার সাবজেক্টে যারা ফেল করবে তারা যেন কাল থেকে আমার ক্লাসে না আসে। সবাই নিলয়ের দিকে দেখালো, কারণ সবাই জানে নিলয় ফেল। স্যার রেজাল্ট কার্ড বের করলো, সবাইকে তার মার্কস সহ ডেকে দিচ্ছে। প্রথমে রিশানের কার্ড। রিশান 10-এ পাস করেছে। এরপর অভ্র ভালো পড়াশোনা করে, সে টপ 10-এর তালিকাতে আছে। স্যার যখন নীলাদ্রির কার্ড বের করলো তখন স্যার বলল, নীলাদ্রি এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে তোমাদের ক্লাসের সবার মতো থেকে। সবাই যেন হা হয়ে গেল শুনে। নীলাদ্রি দ্বিতীয়? তবে কে প্রথম হলো? নীলাদ্রিকে টপকে কেউ এ যাবত প্রথম হয়নি, তবে কে সে? সবার মনে একই প্রশ্ন। নীলাদ্রিও একই রকম ভাবছে, কে সে যে কিনা আমাকে টপকে প্রথম হয়েছে? সবাই এসবই ভাবছে, আর নিলয় তার আগের মতো করেই বসে আছে, তার এদিকে কোনো খেয়ালই নেই। নীলাদ্রি জিজ্ঞেস করলো, কে স্যার প্রথম হয়েছে? শোনো, তোমরা অবাক হবে, আবির হয়েছে সবার প্রথম। সবাই শেষের দিকে বসা আবিরের দিকে তাকালো। ক্লাসের মেয়েগুলো দাঁড়িয়ে দেখতে লাগলো। নিলয় ওভাবে বসে আছে, নীলাদ্রি হা হয়ে তাকাচ্ছে। এ যেন এক বড় রকমের আশ্চর্য ঘটনা। স্যার নিলয়কে সামনে ডাকলো। স্যারের কাছে যেতেই স্যার বলতো, এটা কিভাবে সম্ভব আবির? কোনটা স্যার? তুমি ক্লাসের প্রথম হয়েছো, নকল করেনি তো? নিলয় হাসলো। নিলয় পরীক্ষার ব্যাপারে কখনোই নকল করেনি, আর প্রথম হওয়াটা তো স্বাভাবিক, কারণ প্রশ্ন যা পড়েছে নিলয় তা বেশ ভালোভাবেই জানে তার উত্তর। যাই হোক, হয়তো নকল করেছো, কারণ ক্লাসে যে ছেলে পড়তে মন দেয় না, এদিকে সেদিকে তাকিয়ে থাকে, সে ছেলে যে কিভাবে এত ভালো পড়ে তা জানা আছে। নিলয় মুচকি হেসে চলে আসে নিজের জায়গাতে। সবাইকে নিলয়ের দিকে তাকাচ্ছে। তুই তো বাজিমাত করে দিলি। এটা কেবল ওই পারে। নিলয় কিচ্ছু বলে না, কেবল মনে মনে হাসে আর ভাবে, এখন থেকে পড়াগুলো করতে হবে, সবার কাছে নতুন পরিচয়, আবার পথ চলতে হবে, কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়। সুতরাং আজ থেকে মাস্টারের বন্ধ, ভালোভাবে চলবো। ক্লাস শেষে সবাই যে যার মতো বের হয়েছে। নিলয় আগে যে বড়দের সাথে আড্ডাতে বসে গিয়েছে, বিশেষ করে বড় আপুদের সাথে বেশি বেশি মিশে রয়েছে। নীলাদ্রি একবার তাকায় নিলয়ের দিকে, বড়দের সাথে বেশ হাসিতে রয়েছে। ক্লাসমেট মেয়েদের দিকে ফিরেও তাকায় না। যে ছেলে আর সে ছেলে কিনা সিনিয়রদের মাঝে বসে থাকে। হ্যাঁ, নীলাদ্রি স্যারের কাছে যায়। নীলাদ্রিকে স্যার দেখে বলল, কি ব্যাপার তুমি?
স্যার, আমি একবার আবিরের খাতাটা দেখতে চাই। ওকে, দেখো নাও। আমিও দেখছিলাম, খাতাতে কোথাও কোনো অতিরিক্ত দাগ নেই, কাটা নেই। হাতে লেখাগুলো একদম জীবন্ত মনে হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন কম্পিউটার থেকে ছাপিয়ে এনেছে। কোনো লাইনও বেঁকা নেই। কিভাবে সম্ভব? নীলাদ্রি খাতাগুলো নিয়ে স্যারের সামনে চেয়ারে বসে দেখতে লাগলো। আসলে স্যার যা বলেছে তাই ঠিক। নিলয়ের হাতে লেখা দেখে নীলাদ্রি অবাক চোখে তাকিয়ে আছে। যে ছেলে ক্লাসে উদাস থেকে সে পরীক্ষাতে কত না সুন্দর করে লিখেছে। নীলাদ্রি চলে আসে। বাইরে এসে দেখে নিলয় তখনও আড্ডা দিচ্ছে। কিরে, ওর দিকে তাকিয়ে আছিস রে? নীলাদ্রি হেঁটে এসে দেখে নাবিলা নিলয়দের দিকে তাকিয়ে আছে। নাবিলা বলে ওঠে, নতুন ছেলেটাকে যেমন মনে হয় ও কিন্তু ওরকম না। দেখ দেখতে কতটা সুন্দর। প্রেম করবি নাকি? ভাবছি সেটাই করব। হট, এখনো জানিসই না কেউ আর প্রেম করতে যাচ্ছিস? বেয়াদব মেয়ে কোথাকার। কেন, তুই রেগে যাচ্ছিস কেন? চল বাড়ির দিকে যাই। নীলাদ্রি আর নাবিলা চলে যাচ্ছে। নীলাদ্রি হঠাৎ রেগে গিয়েছে, কিন্তু তার কারণ সে জানে না। পরের দিন নীলয় ভার্সিটিতে আসে। ক্লাসে পাড়াতে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। নীলের প্যান্ট, সাদা শার্ট বাদ দিয়ে নীলয় নতুন পোশাকে ক্লাসে এসছে। চুলগুলো ঝাড়া দিয়ে ছাড় করে একটা মোটা ফ্রেমের চশমা পরে এসছে। সবাই যেন অবাক চোখে দেখছে। নীলয় কারো দিকে তাকালো না, সোজা হয়ে যে অভ্রকে ডেকে নিয়ে প্রথম দিকে বেঞ্চে বসে পড়লো। ভাই যা লাগছে না নিহলোক। থাপ্পড় দিব তোকে, না ভাই ডাকতে মানা করেছি। ওকে ওকে, কিন্তু বলো না ভাই, তুমি কেন লাইন ছেড়ে এখানে এসেছো? তুই করে বল, আর সব কথা পরে একদিন তোকে বলবো, সবাই শুনে নিবে, চুপ থাক। স্যার আসলো। স্যার আজ হিসেবের জটিলতা সব গুলিয়ে ফেলেছে। নিলয় উঠে সব ঠিক করে দিল। স্যারও আজ তার দিকে তাকিয়ে অবাক হচ্ছে। নীলাদ্রি দেখছে আর অবাক হচ্ছে। দোস্ত, আবি কি কিউট রে, একটু হেল্প কর তো, প্রেম করিয়ে দে প্লিজ। তোর কি মনে হয় আমি প্রেম করি যে আমি হেল্প করতে পারবো? নীলাদ্রি আর নাবিলা কথা বলছে আর আসছে। এভাবেই দিনগুলো চলে যাচ্ছে। নিলয় আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়। সবার কাছে এখন সে পারফেক্ট বয়, যা একটা মেয়ের জন্য ক্র্যাশ। সবাই এখন আবির নামের ছদ্মবেশীকে ভালো ছেলে হিসেবে চেনে। স্যারেরও নীলাকে এখন গুড বয় হিসেবে চেনে। আর অন্যদিকে নীলাদ্রি নিলয়ের উপর কেমন যেন হয়ে পড়েছে। অকারণে নীলাদ্রি এখন নিলয়ের কথা ভাবতে থাকে। আর নিলয় না, সে অন্য মেয়েদের দিকে তাকায় না, না তো কারোর সাথে কথা বলে, সে তো কেবল মিশে বড়দের সাথে। ক্লাস শেষ করেই ওদের সাথে আড্ডাতে চলে যায়। নিলয় ভার্সিটিতে আসছে। প্রতিদিনের মতো সে মাথাটা নিচু করে ঢুকে। নীলাদ্রি আর তার বান্ধবীরা বসে আছে। নীলাদ্রি ডাক দেয় নিলয়কে। আবির। বলুন। আমাকে আপনি করে কেন বলছো? আপনি ছাড়া অন্য কিছু বলার অনুমতি পাইনি। ও ওকে ওকে, তুমি তুমি করে বলবে। আর শোনো, তুমি আবার আগের মতো হও, প্রথমে যেমন ক্লাসে আসতে। কেন? ক্লাসের সব মেয়েরা তোমাকে চায়। তো তো কিছু না, যাও ক্লাসে। নিলয় হেসে দেয়। মুস্কি হেসে সে ক্লাসের দিকে যায়। সবাই ক্লাসে বসে আছে। এখনো স্যার এসে পৌঁছায়নি। হঠাৎ রিশান আসে আর বলে ওঠে, সবাই শোনো, তোমাদের সামনে আজ সবকিছু কথা বলতে চাই, বিশেষ করে নীলাদ্রিকে কথাগুলো বলতে চাই, আর তোমরা সবাই সাক্ষী স্বরূপ থাকবে। রিশান এসে জোরে জোরে কথাগুলো বলে। সবাই চুপ হয়ে যায়। নীলাদ্রি অবাক হয়েছে, কারণ নীলাদ্রি জানে রিশান তাকে ভালোবাসে, কিন্তু এভাবে ক্লাসের সবার সামনে বলবে। শোন নীলাদ্রি, ভালোবাসতে হলে কি সভ্যতা বোঝানোর জন্য প্রমাণ দিতে হয় আমি জানি না, তবে সব থেকে অন্তরের ভাষা জানিয়ে দিলাম তোমায়, আমি তোমাকে ভালোবাসি। নীলাদ্রি অবাক চোখে তাকায়। নীলাদ্রি খানিকক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি কাউকে ভালোবাসি না, রিশান কেউ না, বেয়াদ্দব একটা ছেলে আমাকে আসছে ভালোবাসতে। রিশান কিচ্ছু বলল না। সারা ক্লাসে হাসির রোল পড়ে গেল। নিলয় কেবল চুপ হয়ে বসে সব দেখছে। রিশান এসে নিলয়ের পিছনে এসে বলতো, স্যার আসলো। ক্লাস শুরু হলো। ক্লাস শেষ করে একে একে সবাই বের হচ্ছে। দরজার কাছে অনেক ভিড়। নিলয়ের পিছনে, তার আগে নীলাদ্রি, আর নিলয়ের পিছনে রিশান। সবাই এক এক করে বের হচ্ছে। তখন নীলাদ্রি থেমে যায়। নিলয়ের গালে সবার সামনে কষে চড় মারে আর বলে ওঠে, বেয়াদ্দব ছেলে, তোকে অনেক ভালো ভেবেছিলাম, আর তুই কিনা এতটা খারাপ। ছি, আমার কোমরে হাত দিস তুই, শয়তান। আরো একটা চড় দিয়ে নীলাদ্রি চলে যায়। সবাই নিলয়ের দিকে তাকায়। নিলয় নিতন মাথাটা নিচু করে। রিশান বলতো, এবার ঠিক হয়েছে, এবার তোকে নিয়ে মেতেছিল, তার সাথে নীলাদ্রিও। এখন সবার সাথে তোকে খারাপ করে দিলাম। আমি পিছন থেকে ওর কোমরে হাত দিলাম, অথচ দোষ তোর। নিলয় কিচ্ছু বলল না। নিলয় মাথাটা নিচু করে ভার্সিটি থেকে বের হলো।
পরের দিন নিলয় ভার্সিটিতে আসলো। নিলয়ের দিকে এখন কোনো মেয়েই দেখাচ্ছে না, কিন্তু রিশান ভার্সিটিতে আসবে না মাসখানেক, কারণ কাল রাতে নিলয়ের লোকজন রিশানকে মেইন রোডের পাশে বেধড়ক মেরেছে। নিলয়ের কথাতে রিশানের যে হাতটি নীলাদ্রিকে টাচ করেছিল সেই হাত ভেঙে দিয়েছে। এটা কেউ জানে না, কেবল জানে শুধু নিলয়। শহীদ মিনারের উপর বসে আবারও এসব কাজের জন্য সে পরিত্যক্ত, কিন্তু কিচ্ছু করার নেই। সবার আড়ালে এসব করতেই হচ্ছে। ভালো হওয়ার জন্য পিস্তল ছিল তার একমাত্র বন্ধু, সেটা কি সে বাদ দিয়ে দিয়েছে। সে এসব ছাড়বে, কারণ নিলয় কথা দিয়েছিল একজনকে যে সে আর এমন করবে না। তবুও করতে হলো। বারবার যাকে সে কথা দিয়েছিল তার কথা মনে পড়ছে নিলয়ের। মরার আগে সে নিলয়কে অনেক কেয়ার নিত, কিন্তু এখন আর কেউ নেয় না। নিলয় এমন নয়, এর পেছনে একটা গল্প আছে অনেকগুলো কথা, যা থমকে ছিল কোনো এক অন্ধকারে, যেখানে চলতো খুন, নেশা আর মজার রক্তের মাতোয়ারা গান। সেসব ছেলে সে এখন ভালো হবে, আর রিশান কিনা খারাপ করে দিল। নিলয় এখন কারোর সাথে কথা বলে না ক্লাসের, কেবল ক্লাসে আসার বড়দের সাথে থাকে, আর ক্লাস থেকে বের হলে বড়দের সাথেই কথা বলে। এভাবেই দিনগুলো যাচ্ছে। নীলাদ্রি এদিকে খেয়াল করছে ওই দিনের ঘটার পর রিশান আর এখন ক্লাসে আসছে না। যদিও ক্লাস এখন ঠান্ডা থাকে রিশান না আসাতে, তবুও নীলাদ্রি কারণ বের করতে চায়। কয়েকদিন খোঁজ নিয়ে নীলাদ্রি জানতে পারে রিশান হসপিটালে। নীলাদ্রি সেই হসপিটালে যায়। রিশান বলল, ওই দিন রাতে আমি বাইক নিয়ে বাড়ি আসছিলাম, হঠাৎ আমার সামনে কারা দাঁড়িয়ে পড়ে। আমি ভেবেছিলাম ছিনতাইকারী, তাই গাড়ি না রেখে চালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওদের মধ্যে কেউ একজন সামনে ছোট কুড়াল বের করে ধরে চাইনিজ কুড়াল। ভয়ে আমি রেখে দিয়ে বলি, গাড়ি চাই তো, ওকে নিয়ে নেন গাড়ি। ওনারা কিছু বলে না, আমাকে এসে হক স্টিক দিয়ে লাগাতার পিটাতে থাকে কোনো কথা না বলে। বারবার মারার কারণ জানতে চেয়েছিলাম, কিন্তু তারা কোনো কথাই বলেনি। মুখে ছিল ভূতের মাস্ক পরা, কাউকেই চিনতে পারেনি। সব জায়গায় মেরেছে, তবে মেরেছে ডান হাতে বেশি। নীলাদ্রি ক্লাসে বসে দুদিন আগে রিশানের কাছ থেকে শোনা কথাগুলো ভাবছে, তবে তার ভাবার মধ্যে একটা বড় রকমের চিন্তা এসে ঢুকেছে, আর সেটা হলো ভূতের মাস্ক পরা লোকজন। এমন স্টাইলে তো বের হয় নিলয়ের লোকজন। তবে কি নিলয় আবারও ফিরে এসছে? নিলয় তো আন্ডারওয়ার্ল্ডের কিং। এখান থেকে 1 বছর আগে নীলাদ্রি নিলয়ের ব্যাপারে খোঁজ নিতে বের হয়। ঠিক তার কয়েকদিন পর নিলয় আন্ডারওয়ার্ল্ড থেকে কোথায় যেন হারিয়ে যায়। তাই আর নিলয়ের ব্যাপারে রিপোর্ট করা হয়নি, আর নিলয়কে এ অবধি কেউ দেখেনি তার লোক ছাড়া, কারণ নিলয় কোনো একজন নয়। নিলয় একটা গ্যাং, আর নিলয়ের গ্যাংয়ের সব কাজ হয় ভূতের মাস্ক পরে। তবে কি আবার নিলয় ফিরে এসছে? কিন্তু নিলয় কোথায়, আর রিশানকে কেন মারছে? কথাগুলো এক মনে ভেবে চলেছে নীলাদ্রি। তার মনে কেবল এসবই ঘুরছে। নিলয় দূরে বসে নীলাদ্রিকে দেখছে। নীলাদ্রির মুখের প্রতিচ্ছবি নিলয়কেও ভাবাচ্ছে। মনে মনে ভাবছে নিলয় নামটা বদলে সে অনেক ভালো আছে। এভাবে কাটুক দিনগুলো। কথাগুলো ভাবতে ভাবতে স্যার এসে গেল। স্যার এসে তার কাজ শেষ করে বলল, শোনো, আমাদের ভার্সিটিতে কুমিল্লা, খুলনা কলেজে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সব ক্লাসের চেয়ে আমাদের ক্লাসে তোমরা অনেক ভালো। তোমাদের মধ্যে থেকে কে কে যোগ দিতে চাও? 7 জন লাগবে। স্যারের কথা শুনে কেউ কোনো কথাই বলছে না। নীলাদ্রি নাম দিল, এরপর নাবিলা, এরপর রিয়ানা, তারপর সিয়াম, রিমি, অভ্র নাম দিল এক এক করে। আর মাত্র একজন দরকার, কিন্তু কেউ উঠে দাঁড়াচ্ছে না। নাবিলা উঠে দাঁড়িয়ে বলল, স্যার, এবারে প্রথম সেমিস্টারে যে প্রথম হয়েছে তাকে নিন। ঠিক বলেছ আবির। নিলয় উঠে দাঁড়ায়। স্যার আবার অপমান করে বলল, ক্লাসে আবার অমনোযোগী। কিভাবে তুমি প্রথম হলে? নকল ছাড়ার কিচ্ছু না। তোমার নামটাও দিলাম। না না, তোমার কোনো কথা সেখানে বলা লাগবে না, কেবল চুপ করে থেকো। চত্ব সব। স্যার আর কিচ্ছু বলল না। বিরক্তিকর মুখে আবির নাম ধরে নিলয়কে বসতে বলে। নিলয় বসে যায়। অভ্র বলে ওঠে, কি ভাই, জিতবো তো? দেখা যাক। ভাই না হারামি, নাম ধরে আবির নাম ধরে ডাকবি। ওকে। স্যার ক্লাস শেষ করে চলে যায়। নীলাদ্রি তার 7 জন সহপাঠীদের নাম লিখে নেয়। স্যার চলে যাওয়ার পর নীলাদ্রি উঠে পড়ে। যারা বিতর্কী প্রতিযোগিতায় যাবে তাদের নিয়ে আমি প্রতিযোগিতার বিষয় নিয়ে ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আলাপ করব। সবাই যেন থাকে সাথে। একে একে সব ক্লাস শেষ করে নীলাদ্রির ক্যাম্পাসের জারুল গাছের নিচে বসে আছে। এখনো নিলয় এসে পৌঁছায়নি। দূর থেকে দেখছে সবাই নিলয় বড়দের সাথে আড্ডাতে ব্যস্ত। অল্প একটু পর নিলয়কে ডেকে আনে। ওই দিনে জ্বর দেওয়ার পর নিলয় বা নীলাদ্রি কেউ কারোর সাথে কথা বলেনি। শোনো সবাই, আমরা ঢাকা ভার্সিটি হয়ে লড়ব। আমাদের জিততেই হবে। সবাই শুনে রাখো, বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করতে হবে। সবাই যে যার মতো করে প্রতিবেদন তৈরি করে নির্দিষ্ট দিনে তার সবার সামনে তুলে ধরতে হবে। গুছিয়ে কথা বলতে হবে, স্পষ্টভাবে সবকিছু তুলে ধরতেই হবে আমাদের।
সমস্যা হলে একে অপরের হেল্প নিতেও পারবে। নীলাদ্রি ঠিক কথা বলেছে, সবাই তার সাথে সহমত। মিটিং এ সবাই যে যার মতো করে কথা বলে নিলয় চুপচাপ হয়ে কেবল অন্যদিকে তাকিয়েছিল। নীলাদ্রি কিচ্ছু বলেনি, তবে যাওয়ার আগে তিরস্কারযুক্ত অপমানজনক ভাবে নিলয়কে বলে ওঠে, আর যাই হোক, ভার্সিটির নাম ডুববে একটি বোবা মার্কা ছেলের কারণে, যত সব। নিলয় কথাটা শুনে মুচকি হাসলো। নীলাদ্রি তো চলে গেল। নিলয় আবারও বড়দের সাথে আড্ডাতে ব্যস্ত। তারপর সেও চলে আসলো অফারের কাছে। কয়েকদিন পর ভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভার্সিটির সব ক্লাসের ছেলেমেয়েরা কয়েকজন করে প্রতিযোগিতায় অর্ডিনেন্স হিসাবে এসছে, তবে নীলাদ্রিদের ক্লাসের ছেলেমেয়েগুলোই বেশি এসছে। প্রতিযোগিতা শুরু হতে মাত্র কয়েক মিনিট বাকি, এখনো ভার্সিটিতে নিলয় আসেনি। সবকিছু রেডি করে সবাই যে যার পজিশন নিয়ে বসে গেছে। এই কদিনে নীলাদ্রি তাদের টিম লিডার হিসেবে অবদান রেখেছে। প্রতিবেদন তৈরি করতে মৌখিক, লৈকিক সব দিক দিয়ে সাহায্য করেছে একে অপরের। আর নিলয় সবার সাথে বসে থেকেও বাদাম চিবিয়েছে, যা নীলাদ্রির কাছে বেশ বিরক্তি করছিল। এসব ভাবতে ভাবতে স্যার নীলাদ্রিকে ডাকলো। সব রেডি তো? এখনই শুরু হবে। আমাদের জিততেই হবে। গত 5 বছরে কোনো ভার্সিটি আমাদের হারাতে পারেনি। এবার তোমার উপর নির্ভর করছে সব। কিন্তু স্যার, আবির এসে পৌঁছয়নি। কি হবে এই ছেলেটাকে নিয়ে? বেয়াদব একটা ছেলে, রোজ ভার্সিটিতে আসতে লেট করে, আর আজও কিনা লেট। সবাই দিয়ে সবকিছু হয় না স্যার। হয় সৎ প্রতিজ্ঞা, আর সেটা করার অদম্য ইচ্ছা থাকলে সবই হয়। স্যার আর নীলাদ্রি কথা বলছে, তখন নিলয় এসে কথাটি বললো। সবাই যেন তার আগমনে হাত ছেড়ে বাঁচলো। স্যার দু কথা শুনিয়ে চলে গেল, আর নীলাদ্রিরা চলে গেল তাদের জায়গায়। একটু পর শুরু হলো প্রতিযোগিতায় বিচারক প্রশ্ন করলো, কোনো পরিবারে কোনো সন্তান যদি বকে যায়, খারাপ হয়ে যায়, বকাটে হয়, সে সব রকমের খারাপ কাজ করে, তবে তুমি তাকে শাস্তি দেবে। তাকে কি ধরনের শাস্তি দেওয়া দরকার, আর তার খারাপ হওয়ার জন্য কে দায়ী? প্রশ্ন শুনে যেন সবাই চুপ হয়ে গেল। এত জটিল প্রশ্ন হবে কেউ তো আশা করেনি। প্রতিপক্ষ দলগুলো তাদের এক এক রকম বক্তব্য প্রকাশ করে চলেছে। তার ভুল তুলে ধরে অন্য দল, এমনকি নীলাদ্রিরাও তর্কে জড়াচ্ছে। সবাই যখন কথা বলার যুদ্ধে বেঁধেছে, তখন নিলয় চশমা পরে চারদিক দেখে দেখে চুপ করে দেখাচ্ছে, যেন তার মাঝে কোনো অনুভূতি নেই। নীলাদ্রির দলের সবাই কম বেশি জবাব দিচ্ছে, বক্তব্য প্রকাশ হচ্ছে, কিন্তু নিলয় চুপ থাকাতে সে বিরক্তিতে ফেটে পড়ছে। নীলাদ্রি মনে মনে ভাবছে, বন্দরকে যদি পোশাকটা চড় দিতে পারতাম, কিন্তু না, সবার সামনে সেটা করছে না। এরপর বিতর্ক প্রতিযোগিতায় 3 ঘন্টা যাওয়ার পর আর আধা ঘন্টা যখন বাকি, তখন মনে হচ্ছে যেন বিচারকদের কোনো বক্তব্য পছন্দ হচ্ছে না। যখন প্রতিপক্ষ বিচারকদের সেম প্রশ্ন নীলাদ্রিদেরকে বলল যে তারা উত্তর দিক দেখি, এতই যখন আমাদের উত্তর ভুল হচ্ছে। কিন্তু নীলাদ্রিরাও চুপ হয়ে গেল। তাদের কাছে আর অবশিষ্ট কোনো শব্দ নেই। সবাই মাথাটা নিচু করে নিল। তখন অবাক করে দিয়ে নিলয় বলে উঠল, কোনো পরিবারের কোনো সন্তান যদি বকে যায়, খারাপ হয়ে যায়, বকাটে হয়, সে সব রকমের খারাপ কাজ করে, তবে তুমি তাকে শাস্তি দেবে? তাকে কি ধরনের শাস্তি দেওয়া দরকার, আর তার খারাপ হওয়ার জন্য কে দায়ী? কথাগুলো যদি আমরা সহজভাবে নিয়ে থাকি তবে তা কিছুই না, আর যদি জটিলভাবে নেই তবে অনেক কিছু। আসলে এই সমাজের মানুষগুলো কেবল খারাপ মানুষদেরকে চিহ্নিত করে চেনে। কিন্তু সে কেন খারাপ? কোনো পরিবারের কোনো সন্তান যদি বকে যায়, ওই সন্তান যদি সব রকম খারাপ কাজ করে, তবে আমরা কি তাকে শাস্তি দেব? আসলে আমি মনে করি তাকে শাস্তি দেয়া লাগে না স্যার। সে নিজেই তার কার্যক্রমের কারণে শাস্তি পেয়ে থাকে, কারণ সমাজের সবাই জানে সে খারাপ, আর তার কারণে তাকে শুনতে হয় নানা রকম কথা। একটা মেয়ে যখন ধর্ষণ হয়, তখন সে হয় খারাপ, তবে আমরা কি একবারও এটা ভাবি যে সে ধর্ষিতা হয়েছে নিজে থেকে হতে চায়নি, সে খারাপ না? এটা ভাবি না কখনো। ভাবি কেবল সে নষ্ট একজন মেয়ে, তার থেকে দূরে থাকা দরকার। ঠিক তার বিপরীতে কোনো মেয়ে দেহ ব্যবসা করে, তখন আমরা তাকে খারাপ বলি, তাকে আমরা নষ্টা মেয়ে বলি। কিন্তু সে কেন এমন, বা যে ধর্ষিতা হয়েছে সে কেন এমন, কেন খারাপ, এটা আমরা ভাবি না। আমরা ভাবি আর 10 জন মানুষ কি ভাবছে সেটা ভাবি, নিন্দুক কি বলে সেটা। একটা ছেলে কোনো মেয়েকে সবার সামনে টিচ করলে ছেলেটা হয় বকাটে সব মেয়ের কাছে, আর তার কিছু সময় পর ঠিক ওই মেয়েগুলোই পার্কের চিপাতে বসে তার প্রেমিকের সাথে শরীরটা লাগিয়ে বসে থাকে। অনেক বাজে রকমের কথা হয়, সেটা টিজ না, তাই তো স্যার? হাস্যকর বিষয়গুলো। আসলে আমরা স্যার সবটা দেখি, তবে তা সঠিক দৃষ্টি দিয়ে না, দেখি অন্যের ভালো খারাপগুলো খারাপ দৃষ্টিতে। এই খারাপ যখন কোনো সন্তান করে, তবে সেই সন্তান খারাপ না স্যার। শাস্তি যদি খারাপের জন্য দিতে হয়, তবে আমি আগে সবার প্রথমে তার এই পরিবার আর তার সমাজকে দেব। কারণ কোনো সন্তান ছোট থেকে যদি ভুল করে, ছোট্ট একটি ভুল, যদি তার পরিবার সেটা মেনে নেয়, আদরে বলে প্রশ্রয় দেয়, তখন সেই সন্তান পার পেয়ে যাবে। কারণ তখন সে জানবে আমার পরিবার তো আমাকে শাসন করেনি, মেনে নিয়েছে। এরপর আস্তে আস্তে যখন সে বড় হয়,
তখন খারাপ কাজগুলো আরো বড় হয়। তখন সমাজ যদি তাকে বুঝিয়ে তার অবস্থান থেকে ফেরায় সেটা সহজ হয়, কিন্তু সমাজ সেটা আরো জটিল করে দেয় স্যার। যার কারণে খারাপ যে সে খারাপ করবেই, এরপর যখন সে সব বুঝেও খারাপ কিছু করে তখন তাকে শাস্তি দেওয়া দরকার। দ্যাটস ইট। কথাগুলো নিলয় মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে মুখ রেখে বেশ স্পষ্ট করে বলল। কথা বলার সময় নিলয় কোনো দিকে তাকায়নি, কেবল সে তাকিয়েছিল মাথাটা নিচু করে নিচের দিকে। কথাগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করার পর সে ধপ করে বসে পড়লো, আর সাথে সাথে সব চুপ হয়ে গেল। তখন নিলয় দেখলো যে সবাই একসাথে করতালি দিচ্ছে, এমনকি প্রতিপক্ষরও তালি দিচ্ছে। নিলয় মুচকি হাসলো, আর চোখে আশরাফ স্যারের দিকে নীলাদ্রির দিকে তাকালো। সবাই যেন তাকে বড় বড় চোখ করে দেখছে। নিলয় আবারও হেসে দিয়ে বিচারকদের দিকে তাকালো। তখন তারা বলল, অসাধারণ বলছো তুমি। তোমার প্রতিটা কথার সাথে আমরা সবাই সহমত। তোমার উপস্থাপনাতে আমরা সবাই মুগ্ধ। তোমরাই বিজয়ী। অনেক ধন্যবাদ আবির এত সুন্দরভাবে বলার জন্য। সবাই আবারও করতালি দিল। বিতর্ক প্রতিযোগিতায় নিলয়দের ভার্সিটি জয়ী হয়েছে। প্রতিপক্ষ দলের একটি মেয়ে ছিল, নাম সাইমা। প্রতিযোগিতা শেষ হতেই নিলয়টা যখন বের হলো তখন মেয়েটি দৌড়ে আসলো নিলয়ের সামনে। হাই, আমি শামিয়া। আমি আবির। কংগ্রাচুলেশনস মিস্টার আবির। নো প্রবলেম। অনেক সুন্দর গুছিয়ে কথা বলো কিন্তু তুমি। হয়তো। আমরা তো একই সাথে পড়ি, কেবল ভার্সিটি আলাদা। বন্ধু হবে? বন্ধু? কেন? ওকে তোমার ফেসবুক আইডি দাও, আমি রিকোয়েস্ট দেব। সরি সাইমা, আমি ফেসবুক চালাই না। কথাটি বলে নিলয় চলে আসলো সেখান থেকে একটু দূরে। সাইমা অবাক হয়ে তাকায় নিলয়ের দিকে। সাইমা অবাক হয়েছে কারণ এই যুগে নিলয়ের মধ্যে স্মার্ট একটি ছেলে যেখানে ফেসবুক চালায় না, ভাবা যায়। এদিকে নিলয় ভাবছে, এটাই তো চাই, সবাই আমাকে ভালো জানো, আর আমি ভালো হতে চাই সবার মতো সাধারণ। কথাগুলো সে একা একাই ভাবছে মাঠের দিকে তাকিয়ে। তখনই কারো হাত তার ঘাড়ে এসে পড়লো। ঘুরে তাকাতে দেখে স্যার দাঁড়িয়ে আছে। মানে স্যার আপনি? সরি আবির। সরি কেন বলছেন স্যার? খুব ছোট মনে হচ্ছে। তোমাকে অনেক বড় কথা শুনিয়ে দিই, তাই অনেক বড় কথা বলি তোমাকে, কিন্তু তুমি সব হেসে শুনে যাও। আরে না স্যার, আপনারা হলেন শ্রদ্ধাভাজন মানুষ। আপনারা যাই বলেন না কেন, সব একটি ছাত্রের কাছে অনেক বড় পাওয়া। অনেক ভালো কথা বলো তুমি। তোমার বাসা কোথায় আবির? এই তো স্যার ভার্সিটির পাশে থাকি। ওটা তো মেস। আপাতত ওটাই বাসা স্যার। ওকে, বুঝলাম, ভালো থাকো। স্যার মুচকি হেসে চলে গেল। নিলয় একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিলয় হাসলো। তখন এসে দেখলো সবাই তার দিকে তাকাচ্ছে একটি সুশ্রীল দৃষ্টিতে। নিলয় খেয়াল করলো নীলাদ্রি তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আস্তে হেঁটে কংগ্রেস করতে আসবে, ঠিক তখনই থার্ড ইয়ারে পড়া অন্য বিভাগে নীলাদ্রির মতো আরেকটি সুন্দর মেয়ে নাম লাবণ্য এসে নিলয়ের কাছে এসে বলল, এই যে মিস্টার, কি খবর? ভালো। কনগ্রাচুলেশন মিস্টার। ধন্যবাদ। আমি লাবণ্য, তুমি তো আবির। চলো ক্যাম্পাসের দিকে যাই। ওকে। নিলয় লাবণের সাথে ক্যাম্পাসের দিকে আসতে লাগলো নীলাদ্রির সামনে দিয়ে। নীলাদ্রি অবাক চোখে তাকিয়ে তা দেখছে। নিলয় আর চোখে সেটা খেয়াল করেছে। তখনই নীলাদ্রির পাশে থেকে নাবিলা বলল, আবির কাল তাড়াতাড়ি ক্লাসে আসবা, তোমার সাথে কথা আছে। নিলয় বলে চলে গেল ক্যাম্পাসের দিকে। এদিকে নাবিলা আর নীলাদ্রি চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি নাবিলাকে বলল, এই তোর ওর সাথে কি কথা? কার সাথে? আবিরের সাথে। ও, ভাবছি কাল ওর নাম্বারটা নেব। দেখতে কিন্তু বেশ মায়াবী ছেলেটা, প্রেম করার জন্য সব মেয়েদের কাছে পারফেক্ট। তোকে বলছে বেয়াদব মেয়ে কোথাকার, দুদিন হলো না আসছে, আর উনি প্রেমে পড়বে। জেলাস? বুঝি। চুপ। জেলাস হবারই কথা। ওকে ভাই, তোমার জানুকে নিয়ে যাও, আমরা নিব না, তুমি নিও। কথাগুলো বলে নাবিলা সহ ওদের বান্ধবীগুলা সবাই একসাথে হাসতে লাগলো। নীলাদ্রি সহ্য করতে না পেরে বাড়ির দিকে চলে আসলো। বাড়িতে এসে নীলাদ্রি রুমে স্থির হয়ে বসে রইলো। তখনই নীলাদ্রির মা এসে বলল, কি ব্যাপার, আমার মেয়ের আজ কি হলো? এভাবে মুখ ভার করে বসে আছে তুই ভার্সিটি থেকে? আরে একটা ছেলে আসছে, তাকে নিয়ে কেন সবাই পড়বে? আর কি ছেলে আমার সাথে কথা বলে না? আমি যে ওদের টিম লিডার, সবাই আমাকে কংগ্রাচুলেশনস করবে তা না, সবাই ওই ছেলেটাকে করছে। তা কোন ছেলেটা শুনি? নীলাদ্রি আর তার মা একে অপরের বন্ধু। নীলাদ্রি ভার্সিটিতে রোজ কি হয় তা সব এসে বলে ওর মায়ের কাছে। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু নীলাদ্রির মা অন্যরকম কিছু শুনছে, তাই তিনি জানতে চাইল নীলাদ্রির কাছে। নীলাদ্রি চুপ থাকায় তিনি বললেন, কোন ছেলেটা গো? আমার এত সুন্দর মেয়েটার সাথে কথা বলে না? নতুন এসছে মা, মাস কয়েক হলো। ক্লাসে কোনো কথা বলে না কারোর সাথে, না স্যারের সাথে না পরে
কথা না পড়ার সময় কথা বলে, কেবল বাইরের দিকে তাকিয়ে থাকে আর বড়দের সাথে আড্ডা দিয়ে বেড়ায়। দেখতে কিউট হলেও কারোর সাথে বেশি না ক্লাসে। তো কি হয়েছে, আমার মেয়েটা কি ওই ছেলেটার প্রেমে পড়েছে বুঝি? উফ মা, তুমিও না কি যে বলো। ঠিক বলেছি, তোর চোখ মুখ দেখে তা মনে হচ্ছে তুই ওই ছেলেটার প্রেমে পড়েছিস। ধ্যাত, ওই ছেলেটার প্রেমে আমি কেন পড়বো? ক্লাসে পড়া পারে না, কিন্তু পরীক্ষাতে আমাকে ছাড়িয়ে প্রথম হয়েছে। আর আজ বিতর্ক প্রতিযোগিতায় কত সুন্দর করে কথা বলেছে। আরে বাবা, ছেলে মানুষ, তুই কেন এত সুন্দর করে কথা বলবে? ও কেন মুচকি হাসবে? সব মেয়েরা ক্রাশ খায়। পড়াশুনো কেন সে পারবে? চুপচাপ হয়েই তো থাকতে পারে। নীলাদ্রির কথা শুনে ওর মা নাফিসা বেগম হাসতে হাসতে লুটিয়ে পড়ে আর কি। তিনি জোরে জোরে হাসতে লাগলেন, কারণ তিনি বুঝে গিয়েছেন তার মেয়ে প্রেমে পড়েছে, তাও আবির নামের কোনো এক ছেলের উপর। আর নীলাদ্রি তা মেনে নিচ্ছে না। তা কবে থেকে প্রেমে পড়েছিস? কি আর প্রেমে? আবিরের? মোটেও না। ওই বান্দর ছেলের প্রেমে কেন পড়বো? তুমি খেতে দাও, ক্ষুধা লাগছে। তা ছেলেটার বাসা কোথায়? জানি না মা, ওই যে বললাম না, কারোর সাথে কথা বলে না। বাপরে, কিছু না জেনে কেবল রাগে রাগে তার প্রেমে পড়ে গেল। দেখতে হয়তো রাজকুমারকে। উফ, খেতে দাও তো। নাফিসা বেগম হাসতে হাসতে চলে গেল, আর এদিকে নীলাদ্রি রাগে কান্না করে দিয়েছে। কি এমন ছেলে, কথা বলে না ওর সাথে, কিন্তু নাবিলা জেলাস হওয়ার কথা কেন বললো? কেন জেলাস হবো আমি? হ্যাঁ, আবির যার সাথে কথা বলবে তাতে আমার কি? কেন তার কথা ভাবছে আর রাগ হচ্ছি? বদমাইশ ছেলে একটা। এসব ভাবতে ভাবতে খেতে চলে গেল সে। আর এদিকে নীলয় আজ অনেক হ্যাপি, কারণ সবার মাঝে সে ভালো ছেলে হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে। তার বড় অবদান লাবণ্য আজ অনেকদের সাথে পরিচয় করিয়ে দিল। যাক, জীবনের অন্ধকারটাকে একটু সরিয়ে আলোতে আনতে পারছে সে। নীলাদ্রি ভার্সিটিতে এসে ক্যাম্পাসে বসে আছে, কিন্তু এখনো নীলয় ভার্সিটিতে এসে পৌঁছায়নি। নীলাদ্রি সব দিক খুঁজে খুঁজে দেখছে, কিন্তু কাউকে সে দেখতে পাচ্ছে না, কাউকেই পাচ্ছে না। সিনিয়র ভাইয়েরা যেখানে আড্ডা দেয় সেখানেও নীলাদ্রি তাকিয়ে দেখছে, কিন্তু নীলয় সেখানে নেই। নীলয়কে না দেখতে পেয়ে নীলাদ্রির মাঝে কেন এমন অস্থিরতা, নীলাদ্রিও ঠিক বুঝে উঠতে পারছে না। কি ভাবছিস? কই কিছু না তো। সব দিকে তাকিয়ে কি দেখছিস? কিছু না। জানি জানি, আবিরের কথা ভাবছিস তাই না? থাপ্পড় দিব। ওর কথা কেন ভাববো? কি জানি মনে হলো তাই। চুপ। নীলাদ্রি ঝাড়ি দিয়ে কথাটি বলল। নাবিলা কোনো কথা বললো না। এদিকে নীলাদ্রি নীলয়ের কথা সত্যি ভাবছে, কিন্তু তো প্রকাশ করছে না সে। ঠিক তখনই দূর থেকে নীলাদ্রি দেখলো নীলয় গেট দিয়ে হেঁটে হেঁটে ভার্সিটিতে ঢুকছে। নীলাদ্রির মুখে যেন এক চিন্তা হাসির রেখা ফুটে উঠেছে। নীলয় আজ দেরি করে ভার্সিটিতে এসছে। অবশ্য রোজই দেরি হয় এমন, তবে আজ একটু মনে হয় বেশি দেরি হয়ে গেছে। ক্লাস শুরু হতে বেশি সময় বাকি নেই। নীলয় জোরে হাঁটা শুরু করবে, তখনই তার চোখ গেল পাশের দিকে। একদল ছেলেরা মেয়েদের টিজ করছে খুব বাজে ভাবে। নীলয় ঠায় দাঁড়িয়ে গেল। অনেকগুলো নতুন মেয়েদের তারা যাচ্ছে তাই বলে টিজ করতে লাগলো। কোনো এক সময় তারা নীলয়কে দেখে ফেলেছে। ওদের মধ্যে জীবন নামের একটি ছেলে আছে, যে কিনা লিডার। সে ডাকলো, কি ব্যাপার ব্রো, এদিকে আসো। মনে হচ্ছে অনেকটা সময় ধরে আমাদের দিকে তাকিয়ে আছো, কি দেখছো? কিছু না। টিজ করা ভালো না ভাইয়া, এটা মেয়েদের জন্য অনেক ভয়ার্থ একটি ব্যাপার। জ্ঞান দিস না তো হারামি। মেয়ে পটানোর জন্য এসব করতে লাগে, মেয়েরা চিনবে কিভাবে তা শুনি? জীবনের কথা শুনে নীলয় হেসে দিল, শব্দহীন এক হাসি। সে হাসির মানে কেবল নীলয় ছাড়া আর কেউ জানে না। আর যারা সত্যিকার অর্থে নীলয়কে জানে চেনে, তারা জানে নীলয়ের এই শব্দহীন হাসির দুটো মানে। ওরা নীলয়ের হাসি দেখে সামনে দাঁড়ালো। হাসিস কেন? হাসছি কোনো কারণ ছাড়াই। তবে টিচ করার ফলে যে মেয়েরা চিনবে সেটা একটা বোকামির কাজ। টিচ করে মেয়েদের মাঝে পরিচিত হওয়া যায়, কিন্তু সেটা ভালো ছেলে হিসেবে নয়, খারাপ আর বেয়াদব ছেলে হয়ে। মেয়েদেরকে পটাতে হলে তাদেরকে সম্মান দাও, তাদেরকে ইমপ্রেস করো, তাদের অনুভূতিকে জানো। হয়তো ভালোবাসি শব্দটি বলতে একটু সময় লাগবে, কিন্তু যখন এটা ব্যক্ত হবে তখন দেখবে ভালোবাসাটা কতটা মধুর হয়। আর এখন যে তোমরা যে কোনো মেয়েকে দেখছো তাকে হুট করে ভালোবাসি বলে দিচ্ছ, সেই শব্দের মাঝে না আছে কোনো রস, না আছে কোনো ভালো লাগার অনুভূতি। আশা করি বুঝতে পেরেছো। নীলয় কথাগুলো বলে পিছন ঘুরে আসতে যাবে, তখনই দেখলো নীলাদ্রি তার পেছনে দাঁড়িয়ে আছে। নীলয় পাশ কাটিয়ে চলে যাবে, তখনই জীবন নীলয়ের হাত ধরে ফেললো। নীলয় আবারও ঘুরে তাকায়। নীলয় জীবনের দিকে একবার তাকাচ্ছে আর একবার হাতের দিকে তাকাচ্ছে। দুই দিকে দেখেই নীলয় এসে হাতটা ছাড়িয়ে নিল। আবার যখন হাঁটতে যাবে তখনই জীবন আবার হাত ধরে। কিছু বলবে? খুব ভালো কথা বলতে পারিস, কিন্তু আমরা টিজ করব, তোর জ্ঞান আমরা নেব না। তোর কোনো সমস্যা আছে?
জীবন কথাটি বলে নিলয়ের হাত ছেড়ে দিয়ে নীলাদ্রির হাত ধরে ফেলে। নীলাদ্রি একবার নিলয়ের দিকে তাকায়, একবার জীবনের দিকে তাকায়। জীবনের মুখে শয়তানি মার্কা হাসি। নীলাদ্রি রাগে যেন লাভ হয়ে গেছে। হাই জান, তোমার নাম্বারটা একটু দাও তো। রাতে কল দিব, দাও না গো। ভালোবাসি গো বেবি। জীবনের হাতে নীলাদ্রি হাত ছাড়িয়ে নেয় নিলয়। সাথে সাথেই রিমন এসে নিলয়ের গালে চর বসিয়ে দেয়। নিলয়ের বর্ষাকালে রিমনের দেয়া চরের দাগ পড়ে যায়। নিলয় হেসে দিয়ে বলতো, এরকম করা ঠিক না ব্রো, ভালো হয়ে যাও। তোর জ্ঞানের আমরা সালা ভাগ এখান থেকে। ফুলটা কি একা তোর হবে নাকি? কথাটা শেষ করতে করতে না করতেই জীবনের গালে কষে একটা চর মেরে দেয় নীলাদ্রি। নিলয় এত মোটাও অবাক হয়নি। নীলাদ্রির হাতে চর খেয়ে জীবনের বেশ অবাক হয়ে যায়। নীলাদ্রি বলে ওঠে, বেয়াদব কুত্তার বাচ্চা ছেলেগুলো কি তোরা মানুষ হবি না? শালা, তোদের বোন যদি এমন টিজের সম্মুখে হয় কি করবি? হ্যাঁ, পশুদের দল কোথাকার। আর এই যে মিস্টার আবির, খুব তো ভালো কথা বলতে পারেন, কিন্তু গায়ে কি কোনো শক্তি নেই নাকি? হ্যাঁ, মনে কোনো সাহস নেই? হ্যাঁ, অকারণে থাপ্পড় খেলে, অথচ এদের মতো নরপশুদের কিছু বললেন না। নীলাদ্রি আবিরের দিকে তাকিয়ে শেষের কথাগুলো বললো। আবির নাম ধরে নিলয় কেবল মুচকি আসলো, তবে এই হাসির মানে আছে। তাহলে এই সমাজের মানুষ মুখের সাহস নিয়ে কিছু করলে বলে সে সমাজের একটি আবর্জনা, আবার এই সমাজ সাহসের কাজ করলে বলে সব বাস বেটার। হায় রে, কি আজব মানুষ। শালা, তোর জন্য আজ কোনো মেয়ে আমাকে চর মেরেছে। কথাটা বলে জীবন আরো কয়েক খাওয়া দেয় নিলয়কে। তারপর তারা ভার্সিটি থেকে চলে আসে। নিলয় ঠোঁট কেটে গেছে, রুমাল দিয়ে মুছে সে ক্লাসে দিয়ে যায়। নীলাদ্রি তার সামনে আসে। নিলয় কিচ্ছু বলে না। কই দেখি, অনেক লেগেছে, কই দেখি। আমার কাছে ড্রেসিং এর ব্যবস্থা আছে, করে দিচ্ছি। নিলয় কিছু না বলে পাশ কেটে চলে আসে। নিলয়ের এমন আচরণ দেখে নীলাদ্রি অবাক হয়। নিলয় হেঁটে চলে যাচ্ছে, অথচ নীলাদ্রির ঠায় দাঁড়িয়ে তা দেখছে আর ভাবছে, কি এমন ছেলে যে নীলাদ্রিকে বার্তা না দিয়ে চলে গেল? নীলাদ্রির রাগে রাগে নিলয়ের সাথে কথা বলবে না, তাকে দেখবে না, ভাবতে ভাবতে ক্লাসের দিকে চলে গেল। নীলাদ্রি কাছে এসে দেখলো নিলয় তার সে প্রতিদিনের জায়গাতে বসে আছে। ভাই, আপনার ঠোঁট কেটে গেছে। চুপ। সরি ভাই, তোর ঠোঁট কেটে গেছে। পড়ে যে এখন চুপ থাকো। ওকে। অভ্র নিলয়ের ঠোঁট কাটা দেখে অনেক অবাক হয়, কারণ এই প্রথমবার নিলয়কে তার শরীরের কাটা অবস্থা নিয়ে দেখছে। এর আগে সে কোনোদিন এভাবে দেখেনি। অভ্র এই লাইনে ছিল, তবে খুব গভীর ভাবে না। আর সব লাইনের কিং নিলয়, যার নামে সারা দেশের সব আন্ডারওয়ার্ল্ড কেঁপে যেত। অভ্র লাইন ছেড়ে দিয়েছে, সে এসব থেকে আজ 2 বছর দূরে আছে। অভ্র ভাবছে নিলয়ের গ্যাংয়ে থাকাটা যেমন সহজ তেমনই কঠিন কাজ ছিল। যখন সে বলেছিল লাইন ছেড়ে দেবে, তখন নিলয় ভাই বলেছিল, চলে যাবি? ওকে যা, কিন্তু মনে আছে তো যারা এসব প্রকাশ করে দিতে চাই তাদেরকে আমরা কি করি? আর কিছু বলেনি নিলয় ভাই, কেবল বলেছিল যা ভালো হয় ভালো হয়ে থাকিস। গ্যাংটা ছিল মানুষকে খুন করার জন্য নয়, ছিল দোস্তদের পাশে দাঁড়ানো। আর তাদেরকে যদি কেউ বড় কথা বলতো বা কষ্ট দিত, তখনই আমরা তার ব্যবস্থা নিতাম। এভাবে দিন চলতো আমাদের। কিন্তু আজ প্রথম তাকে দেখছি তার শরীরে ক্ষত, ভাবতেই পারছি না যে এটা করেছে তার কি হবে। কি ভাবছিস অভ্র? স্যার তোকে ডাকছে, দেখ। নিলয়ের কথায় অভ্র চমকে ওঠে। এতক্ষণ সে আগেকার অনেক কথাই ভাবছিল, কখন যে স্যার চলে এসছে টেনে পায়নি। স্যার একটু বকাঝকা করে নিলয়কে ডাকলো। আবির, এদিকে আসো। জি স্যার। তোমাকে আমরা যেমন ভাবি বা ভেবে এসছি, তুমি কিন্তু এরকম নও। তোমার মাঝে কেমন যেন একটা অন্যরকম আছে। খুব চুপচাপ একটা ছেলে তুমি, দেখলে মনে হয় কিছুই পারো না, কিন্তু তুমি অনেক কিছুই পারো। তবে তোমার ঠোঁট কেটেছে কি করে? স্যারের কথা জবাব নিলয় দেয়নি। কিছু একটা বলে সে তার বেঞ্চে এসে বসে পড়ে। এদিকে নীলাদ্রি নিলয়ের দিকে তাকাবে না ভেবেও তাকাচ্ছে বারবার। কেন জানি না, সে নিলয়কে খুব কাছে ভাবতে শুরু করে দিয়েছে। কেবল নীলাদ্রি না, তারা ক্লাসের অনেক মেয়ে এখন নিলয়ের উপর ক্র্যাশ। স্যার পড়াতে মন দিতে বলে। নিলয়ের আগের মতো পড়ার না বলে বসে থাকে না। এখন নিলয় নিজে যে কমার্সের জটিল সমাধান বোর্ডে যে করে দেয়, আর এতে করে নীলাদ্রিদের প্রেমে পড়ে যাচ্ছে। ক্লাস থেকে বের হয়ে সবাই। নিলয় হাঁটতে হাঁটতে বড়দের কাছে যাচ্ছে, তখনই পেছন থেকে নীলাদ্রি নিলয়কে ডাক দেয়। আবির। নিলয় দাঁড়িয়ে পড়ে। নিলয়ের সামনে নীলাদ্রি চলে আসে। আবির, সরি। কেন? সেদিনের জন্য, সবার সামনে তোমাকে চড় দেওয়ার জন্য। ইটস ওকে। কথাটি বলে নিলয় চলে যায়। নীলাদ্রি আবারও অবাক হয়ে তাকিয়ে থাকে। রাগে তার সারা শরীর যেন জ্বলতে থাকে। সে দেখলো বড় আপুদের পাশে বসে আরো বেশ জমিয়ে কথা বলছে, হাসাহাসি করছে নিলয়। কিন্তু ক্লাসের মাঝে ফাজিলটা এভাবে হাসে না, কারোর সাথে কথাও বলে না, শুধু অব্রের সাথে একটু একটু কথা বলে। যাই, অব্রের কাছ থেকে আবিরের ব্যাপারে জেনে নেই। কথাগুলো ভাবতে ভাবতে নীলাদ্রি অব্রকে খুঁজতে বের হয়, কিন্তু নীলাদ্রি অব্রকে পায় না। সে বাড়িতে চলে আসে।
কি ব্যাপার, আজ মনে হচ্ছে মুড খারাপ? জানি না। বুঝেছি, আজ ওই রাজকুমারের কেস, তাই তো? থামো তো, ভালো লাগছে না। কেন, আবির কি কথা বলেনি? নীলাদ্রি চুপ হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে থাকে। নাফিজা বেগম মেয়ের পাশে যে বসে মাথাটা কোলের মাঝে নিয়ে বলল, কি হয়েছে বল আমাকে। মা, ও কথা বলে না আমার সাথে। কেবল তোর সাথে? না মা, ক্লাসের কারোর সাথেও কথা বলে না। আসবে, বসবে, চুপচাপ থাকবে। স্যার কিছু জানতে চাইলেও চুপ থাকে। কেবল আমাদের ভার্সিটির সিনিয়রদের সাথে সে কথা বলে, আর ক্লাসে কেবল অভ্র নামের একটি ছেলের সাথে মাঝে মধ্যে কথা। তাহলে একটা কাজ কর, অভ্রের থেকে আবিরের ব্যাপারে জিজ্ঞাসা করে দেখ। মা, তার জন্য তো আজ তাকে খুঁজেছি, কিন্তু পাইনি। কাল সব হবে। আমার পরীর মতো মেয়েকে কি কেউ না ভালোবেসে থাকতে পারে? চল এখন খাবি। নীলাদ্রি মায়ের সাথে চলে যায় খেতে, আর নীলয় তখন ভার্সিটি থেকে বের হয়ে এসে ফোন বের করে, কল দেয় সুনীল, সিয়াম, রাকিবের কাছে, আর বলে জীবন নামের ছেলেটির কথা, যেন সে উঠে না দাঁড়িয়ে হাঁটতে পারে। অর্ডার অনুযায়ী নীলয়ের কথা মতো ভূতের মাস্ক পরে তারা বের হয়ে যায়, জীবনকে খুঁজে বের করে। জীবনের সাথে তাদের বন্ধুরাও ছিল, সবাইকে মারতে থাকে বেধড়ক। তারা মারের কারণ জানতে চায়, কিন্তু নীলয়ের লোক তা বলে না, কেবল চুপ হয়ে পিটাতে থাকে। পরের দিন নীলাদ্রি ভার্সিটিতে আসে। নীলয়ের কথা ভাবে সে, আর নীলয়ের কথা ভাবতে গেলে তার মনে পড়ে সে এক অজানা কেউ, তার ব্যাপারে জানা হয়নি। সে চুপচাপ একটি ছেলে, কারোর সাথে কথা বলে না, অথচ আড্ডার সঙ্গে বড় না। কেন? অত কিছু জানে অভ্র। কথাগুলো ভাবতে ভাবতে নীলাদ্রি ভার্সিটিতে ঢোকে। ভার্সিটিতে এসে জীবনকে চর মেরেছিল সে স্থানে তাকায়, কিন্তু বেশ অবাক হয়ে যায় সে জায়গা আজ ফাঁকা দেখে। নীলাদ্রি দাঁড়িয়ে পড়ে, ভাবতে থাকে এরা তো কোনোদিন ভার্সিটি মিস করে না, অথচ আজ কেন তারা আসেনি। কথাগুলো ভাবতে ভাবতে এসে হাঁটতে থাকে তাদের আড্ডার স্থানের দিকে। সেখানে এসেই নাবিলাকে বলে, তোরা এখন আসলি? অনেকটা আগে। তুই আজকাল এত দেরি কেন করছিস? এমনিতেই। আজকাল কি রাত জেগে আবিরের কথা ভাবছিস নাকি? নাবিলার কথা শুনে নীলাদ্রি যেন বোবা হয়ে যায়। এটা সত্য যে নীলয়কে নীলাদ্রি এত ভালোবেসে ফেলেছে, যা এখন অপ্রকাশিত, তাই সে রাত জেগে কেবল তার কথা ভাবে, আর ঘুম থেকে উঠতে দেরি হয়। কি ভাবছিস কি? কিছু না। আমি কেন তার কথা ভাববো? বাজে কথা কম বল। কোথাকার কোন ছেলে? তোরা ব্যাগটা রাখ, আমি একটু আসছি। নাবিলাদের কথা না শুনেই ব্যাগটি ওদের কাছে রেখে নীলাদ্রি চলে আসলো অভ্রের খোঁজে। বেশ খানিকক্ষণ খোঁজার পর নীলাদ্রি দেখলো অভ্র লাইব্রেরিতে বসে আছে। সোজা অভ্রকে যেয়ে বলতো, তোমার সাথে কথা আছে, এখানে বলা যাবে না, বাইরে আসো। অভ্র ভেবে চেয়ে কে বের হয় নীলাদ্রির সাথে। অভ্র অবাক চোখে থাকে নীলাদ্রির দিকে, কারণ ভার্সিটির টপ সুন্দরীর মধ্যে নীলাদ্রি প্রথম কাতারে থাকা একটি মেয়ে, যার কিনা আমার সাথে কথা বলছে। হ্যাঁ, মনে মনে খুশি হয় অভ্র। তখনই নীলাদ্রি বলে ওঠে, অভ্র, আমাকে সব সত্যি বলবা। কি? আবিরকে চিনো তো? কোন আবির? কে আবির? অভ্র অবাক হয় আবির নামের কারো কথা নীলাদ্রি জানতে চাওয়াতে। অভ্র বুঝতে পারছে না যে সে কি বলবে, কারণ নীলাদ্রি যাকে আবির নামে চেনে সে হলো নিলয়, আর নিলয় নামে অভ্র যাকে চেনে সে কেবল নামধারী একটা মানুষ। আবির নামের কারোর সাথে সে যায় না। আরে মাথা মোটা, তোমার পাশে যে চুপচাপ হয়ে যে ছেলেটি বসে, তোমার সাথে মাঝে মাঝে কথা বলে, তোমার রুমে থাকে। ও তাই বল, আমি তো ভাবছিলাম অন্য কেউ। না, বলো কি করে আবির? কেন? দরকার আছে। কি দরকার? বলো না। ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে বা ছিল, যার কারণে সে কথা বলে না কারোর সাথে, চুপচাপ থাকে, কারোর দিকে ফিরেও তাকায় না? পড়াশোনাতে ভালো, বেশ। ও কি সারা রাত জেগে পড়ে? অভ্র নীলাদ্রির কথা শুনে হেসে দেয়। নীলাদ্রি যা ভাবছে তার কোনোটাই নিলয় নয়। অভ্রের হাসি দেখে নীলাদ্রি অবাক হয়ে না হয়ে লজ্জা পায়, কারণ নীলাদ্রি হয়তো ভাবছে অভ্র বুঝে গিয়েছে আবিরের প্রেমে পড়েছে, তাই হয়তো অভ্র হাসছে। আরে না না, ওর কোনো গার্লফ্রেন্ড নেই। এমনিতেই দেখি ও চুপচাপ থাকে, আর আমার রুমে তো আমি আর আবির থাকি না, আরো দুজন থাকে, তখনও চুপচাপ থাকে, একা একা বসে থাকে। আমাদের সাথে কোনো প্রকার দরকার ছাড়া তো ফিরেও তাকাই না। কি করে তাহলে? পড়াশোনা করে? হাসাইলেন, আবিরকে আমরা কখনো দেখিনি বই হাতে করতে। আমার তো সন্দেহ হয় ও ভার্সিটিতে আসার সময় বই আনি কিনা, আর ও কেবল বসে থাকে একা একা, বই পড়ে না। আর তার কোনো গার্লফ্রেন্ড নেই। এমনি ফোন আর তাকে ব্যবহার করতে দেখি না, তবে একটু লেট করে ঘুম থেকে ওঠে, তারপর ভার্সিটিতে থাকে। কথাগুলো বলে অভ্র চলে আসে নীলাদ্রির কাছ থেকে। অভ্র যা যা বলেছে সবই সত্যি। নিলয় তাদের ম্যাচে থাকে আরো কয়েকটা ছেলের সাথে। সবাই তার সাথে কথা বলতে আসলেও নিলয় কথা বলে না, কেবল সে বসে বসে ভাবে কিভাবে সে খারাপ থেকে ভালো পথে আসবে।
সে কারণে অভ্র নিলয়ের কাছে কোনো কারণও জানতে পারে না। নীলাদ্রি নিলয়ের কথা ভাবা আপাতত বন্ধ রাখে। সে নাবিলাদের কাছে আসছে, তখনই সে দেখে গেট দিয়ে নিলয় আসছে। নিলয়কে দেখে নীলাদ্রি দাঁড়িয়ে গেল। একটু পর নীলাদ্রির কাছে আসতে নীলাদ্রি কিছু একটা বলতে যাবে, তখনই লাবণ্য নিলয়ের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার আবির, তুমি এত লেট করে আসো কেন? এমনি। চলো আজ আমরা ঘুরে আসি। নিলয় লাবণ্যের কথা শুনে হাসতো। লাবণ্য নিলয়ের হাসি দেখে কেমন দৃষ্টি দেখালো। পাশ কাটিয়ে নিলয় কিছু না বলে চলে আসছে। সে সময় লাবণ্য জোর গলাতে বলতো, আমাকে পাত্তা না দিয়ে তুমি চলে যাচ্ছ? যাও দেখি কে তোমায় পাত্তা দেয়। নিলয় ঘুরে হালকা শব্দ করে এসে দিল। নিলয়ের হাসি দেখে লাবণ্য বিরক্তি মুখে চলে গেল। এদিকে নীলাদ্রি রাগি চোখে চেয়ে আছে নিলয়ের দিকে। নিলয় একটু হাঁটতে এই নীলাদ্রি এসে দাঁড়ালো। কি ব্যাপার, লাবণ্যের সাথে কি কথা বললে? কোনো কথা বলিনি। কোনো মেয়ের সাথে কথা বলবে না, না হলে তোমাকে পিটিয়ে তক্তা বানাবো। গন্ডি নাকি? দরকার হলে তাই হব। ভালো। নিলয় কথাটি বলে চলে যেতে লাগলো। নীলাদ্রি নিলয়ের হাত ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নিলয় বলল, এটা কি ধরনের আচরণ? সবাই দেখছে, হাত ছাড়ো। আবির, তোমার নাম্বারটা দাও তো। আমি ফোন ব্যবহার করি না। কোন রকমের হালতা ছাড়িয়ে নিলয় ক্লাসের দিকে গেল। একে একে সবাই ক্লাসে এসে গেছে। স্যার আসলো। এখন নিলয় সামনে দিকে বসে চুপচাপ হয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। কেবল ক্লাসের ব্যাপার ছাড়া সে কোনো কথা বলে না, কারো দিকে তাকায়ও না। অভ্র বেশি অবাক হয়, কারণ নিলয় কোনো প্রকার পড়াশোনা না করে সে ক্লাসের পড়া করে দেয়। সে শুনেছিল নিলয় এর আগেও একবার এই ক্লাসে পড়েছে, তো সে তো অনেকটা বছর পেরিয়ে গেছে, তবুও কিসব মনে থাকবে। নীলাদ্রির ব্যাপারটা খেয়াল করে। অভ্রের কথা মতো সে জানে নিলয় মেসে বসে পড়ে না, সবার ঘুমানোর আগেই সে ঘুমিয়ে যায়। তবে সে কিভাবে এত ভালো করছে, আর নীলাদ্রির দিকে সে কেনই বা দেখাচ্ছে না? কি সমস্যা ওর? নীলাদ্রি সারাদিন ক্লাসে বসে এটাই ভেবেছে। সেদিন আর কোনো কথা বলেনি। ক্লাস শেষে সোজা নীলাদ্রির বাড়িতে আসে। নীলাদ্রি ফ্যাকাশে মুখ দেখে নাফিসা বেগম বলে ওঠে, তোমার মেয়ে রাজকুমার কথা বলেনি আমার মেয়ের সাথে? না মা, খুব ভাব নেই ও, একটু কথা বলে না কারোর সাথে, কাউকে পাত্তাই দেয় না। পড়া পারে, ক্লাসে গুড বয়, দেখতে সুন্দর বলে কি কারোর সাথে কথা বলবে না? আরে ভাব নিচ্ছে, এটাও তো শিওর করে বলা যাচ্ছে না, হয়তো তার গার্লফ্রেন্ড আছে। না মা, নেই, খোঁজ নিয়েছি, তার কোনো গার্লফ্রেন্ড নেই। ও, তাহলে একটা কাজ কর, কদিন খুব করে ভালোবাসাটা দেখা, সরাসরি যে বল যে ভালোবাসি, দেখ যদি অ্যাকসেপ্ট করে তবে ভালো, আর না করলে ওভাবেই লেগে থাক। তারপর কোনো একদিন পর আর কয়েকদিন ক্লাসে যাবি না, ঠিক এই সময় ও তোকে মিস করবে। এরপর যখন যাবি তখন ও এসে তোর সাথে কথা বলবে, তখন তুই কদিন ঘুরিয়ে অ্যাকসেপ্ট করে নিবি। কেমন প্ল্যান দিলাম বল? নীলাদ্রি তার মায়ের প্ল্যান শুনে থমকে গেল, কারণ এটা তার মনে এতদিন আসেনি। যদিও মেয়ে হয়ে এটা লজ্জার বাধাকে তাকে বলতে হবে, তবুও তাকে পটাতে এটা করতে হবে। এসব ভাবতে ভাবতে নীলাদ্রি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে ভার্সিটিতে যায়, নিলয়ের জন্য অপেক্ষাতে থাকে। নিলয় তার নিজস্ব সময় ভার্সিটিতে প্রবেশ করে। দূর থেকে নীলাদ্রি তাকে খেয়াল করে, ঝটপট ভেবে নেয় সে কি করবে। তার মায়ের কথাতে সোজা সামনে যায়। আবি, কিছু কিছু ব্যাপার থাকে, তা সচরাচর হয়, তবু প্রকাশে লজ্জা পেতে হয়। কেবল এর জন্য মেয়েরা লজ্জা পায়। কেন পায় জানো? কারণ এমন একটি ম্যাজিক্যাল শব্দ মেয়েরা শুনতে চায় ছেলেদের কাছ থেকে, কিন্তু যখন মেয়েরাই বলে তখন তা খুব লজ্জার কাজ। তবু বলছি, ভালোবাসি আবি। নিলয় অবাক চোখে চেয়ে আছে নীলাদ্রির দিকে। নীলাদ্রি মাথাটা নিচু করে নেয়। নিলয় হা হয়ে ভাবতে থাকে, কারণ ওর ইচ্ছারা এভাবে কেউ এসে তাকে প্রপোজ করবে সে ভাবতেই পারেনি। কিন্তু নিলয়কে তো এসবের মধ্যে জড়ানো যাবে না, কারণ তার একটি কালোময় অতীত আছে, যা এই রঙিন বর্তমানে একমাত্রই বেমানা। আরো আছে অন্য একটি গল্প। অতীতে নিলয় মাস্তান, দ্য কিং অফ আন্ডারওয়ার্ল্ড, হি ইজ এ গ্যাং লিডার। তাকে কেউ সবটা না চিনতে ভালোবাসতে পারেই না। নিলয় তাকে নীলাদ্রির দিকে এসব ভাবছে। নীলাদ্রি এবার মাথা তুলে তাকায়। আমি কিছু বলছো না জি? সরি নীলাদ্রি, তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? ওই সিনিয়র আপুরা আছে বলে? হাসবা না এভাবে। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসবে, বাস, আর কিচ্ছু জানি না। কি এমন কমতি আছে যে আমাকে তুমি ভালোবাসো না? দেরি হয়ে যাচ্ছে ক্লাসের। রাখো তো ক্লাস। কে তুমি? হ্যাঁ, কোথাকার প্রিন্স হে? ভালোবাসা কি তোমার জন্য হারাম নাকি? হারাম। আর প্রিন্সই তো। আমি সাধারণ কেউ না, এক অন্য জগতের প্রিন্স আমি। নিলয় কথাটি শেষ করে রহস্যময় হাসি দিয়ে চলে গেল। লজ্জা, রাগ আর বিরক্তি নিয়ে নীলাদ্রি কি করবে ভাবতে এসে দেখলো পায়ের নিচে একটি ইটের টুকরা পড়ে আছে। ওটা তুলে সে নিলয়ের দিকে ছুড়ে পালো। নিলয়ের সাথে সাথে ঘুরে ইটের টুকরাটি এক হাত দিয়ে ক্যাচ করে ধরে দূর থেকে এক গাল হেসে বলল,
নাইস ক্যাচ অফ মি। নীলাদ্রি আরো রেগে যে ঠোঁট কামড়ে ধরলো। নিলয় একদিকে হাসছে, অন্যদিকে তার মুখ খারাপ, কারণ এভাবে নিলয়ের জীবনে একদিন এসেছিল নেহা, কিন্তু সে হারিয়ে যায় আরো করুণ ভাবে। আবারও তার অনুরূপ হয়ে নীলাদ্রির আসার জন্য ব্যাকুল তার জীবনে, কিন্তু না, সে আর হারাতে পারবে না কাউকে। তাই তার জীবনে অন্য কারো আসার দরজাটা একেবারে বন্ধ করে দিয়েছে। একটা অতীত, একটা দুর্বিষহ অন্য জগৎ, একটা হাস্য উজ্জ্বল কিছু মুহূর্তে ঢাকা, যেখানে ছিল নিলয়ের মা বাবা, বন্ধু আর নেহা। সব শেষ, সব হারিয়ে গেছে কোনো এক কালো মেঘের ঘূর্ণিপাকে। এসব ভাবতে ভাবতে নিলয় ক্লাসের দিকে চলে যায়। নীলাদ্রি হাঁটতে হাঁটতে ভার্সিটি ক্যান্টিনের দিকে আসতে থাকে। তখনই চলছে জীবনদের আড্ডার স্থানে। নীলাদ্রি দাঁড়িয়ে পড়ে, ভাবতে থাকে হঠাৎ তাদের উধাও হওয়ার রহস্য কি? যে ছেলে মেয়েদের এত টিজ করতো রেগুলার, অথচ আজ কয়েকদিন হলো তাদেরকে সে দেখছে না। বিষয়টা রহস্যজনক মনে করে সে আবার খুঁজতে লাগলো কারণ। আপাতত নিলয়ের কথা ভাবা বাদ দিয়ে সে জীবনের উত্তরগুলো নিয়ে ভাবছে। নীলাদ্রি ভার্সিটিতে এসে শহীদ মিনারের সিঁড়িতে বসে আছে। সে চুপ হয়ে এক মনে ভাবছে নিলয় গ্যাং এর কথা, নিলয় ফিরে আসার কথা। কারণ নীলাদ্রি জীবনের না আসার ব্যাপারে খোঁজ নিয়েছে, আর সে জানতে পারে জীবনের থেকে জীবন বলে। ওই দিন রাতে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি এক জায়গায় বসে, তখনই 3 জন লোক আসে আমাদের কাছে। আমরা জানতে চাই কারা, কিন্তু তারা কোনো কথা না বলে ভূতের মাস্ক পরে লাগাতার পেটাতে থাকে। রিমনের হাত ভেঙে দিয়েছে ওরা। আবারও সেই ভূতের মাস্ক, মানে নিলয়ের লোকেরা বা নিলয়ের কাজ এটা। কিন্তু নিলয় কিভাবে আসবে? সে তো হারিয়ে গেছে অনেক আগেই। তবে সে কি ফিরে এসছে? কিন্তু কোথায় সে, আর কেন সে এসব লোকদের মারছে, যার সাথে নিলয়ের কোনো শত্রুতা থাকার কথা তো না? আর নিলয় তো কাউকেই কোনো কারণ ছাড়া মারবে না। কি কারণ হতে পারে? রিশানার জীবনের মারার পেছনে নিলয়ের কি হাত আছে? নাকি নিলয়ের গ্যাংয়ের কাজগুলো, স্টাইলগুলো অন্য কেউ কপি করছে? না না, এটা হবে না। নিলয়ের কেউ কিছু ফলো করলে নিলয় তাকেই মেরে ফেলবে। তাহলে আসল কথা হলো এটা নিলয়েরই কাজ। আন্ডারওয়ার্ল্ডে সে কি আবার ফিরে এসছে তবে, নাকি সে অন্য কোথাও? আর কেন নিলয় এদেরকেই মারছে? 2 2 4 করতেই নীলাদ্রির মাথায় চলে আসলো আবিরের কথা। কারণ আবিরের সাথে রিশানের দ্বন্দ্ব ছিল। রিশান তারপর হসপিটালে, এরপর জীবনের সাথে সেদিন আবিরের ঝামেলা হলো, আর তারপরেই জীবন হসপিটালে। আবিরের সাথে নেওয়াজ মস্তানের হালকা হাতাহাতি হয়, তারপরেই নেওয়াজ খুন হয়। মুখের মধ্যে নেশাদ্রব্য পুড়ে দিয়ে তাকে মারা হয়। তবে কি তাহলে আবিরই নিলয়, নাকি নিলয়ের সাথে আবিরের কোনো যোগসূত্র আছে? আবির যদি নিলয় হয় বিষয়টা মেনে নিই, কিন্তু আবিরের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা নিলয়ের বিপরীত। নিলয় এমন স্বভাবের না। আমি যতদিনকার ব্যাপারে রিপোর্ট করেছি, সে হলো শত্রুকে কখনোই বাঁচিয়ে রাখতো না। তার কথা ছিল শত্রুকে কখনো বাঁচিয়ে রাখতে নেই। তা সে যেমনই প্রকার শত্রু হোক না কেন, সে যদি বেঁচে থাকে তবে তোমার উপর সে তার প্রতিশোধ নেবেই, খুব ভয়ঙ্কর ভাবে। কিন্তু আবির তো এমন ছেলে না। হাবা গোবা তাকে কেউ মারলেও সে চুপ করে মার খেয়ে নেয়। তাহলে কি আবিরের সাথে নিলয়ের কোনো সম্পর্ক আছে? সেটাই হবে। আবির জানে নিলয় এখন তাহলে কোথায়। কি ভাবছিস কি? সেই কখন থেকে তোকে ডাকছি। ও না না না, তেমন কিছু ভাবছি না। জানি বাবা। কি ভাবছিলে? কি ভাবছিলাম? আমাদের হিরো আবিরের কথা ভাবছিলে ম্যাডাম। যা চুপ থাকতো। ওই দেখ আবির আসছে, চল আজ আমরা টিচ করি। নীলাদ্রি নাবিলের দিকে কেমন করে তাকালো আর ভাবলো, টিজ করা যায়। যদি সে নিলয় হয় তবে এই টিজের রিয়াক্ট করবে এখানে, আর যদি আবির হয় তবে টিজ সহ্য করে নিলয়কে দিয়ে আমাদের মার খাওয়াতে পারে। ওই নীলাদ্রি, তুই ওর প্রেমে পড়ে কি ভাবাতুর হয়ে গেছিস নাকি? না না, চল তাহলে সবাইকে ডাকবে, আমি ওকে আটকে রাখছি। নীলাদ্রি কথাটা বলেই জোরে হেঁটে নিলয়ের সামনে যায়। নিলয় নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি যথেষ্ট সুন্দরী, মুখে সবসময় মিষ্টি মায়াবতী কাজ করে। ভালোবাসতে যেন ইচ্ছে করে খুব করে, কিন্তু আমি এটা পারবো না নীলাদ্রি। আমার সাথে জড়িয়ে তোমার ক্ষতি হবে। আমার অতীত জানলে আর ভালোবাসবে না নীলাদ্রি। তখন সবাইকে তুমি বলে দেবে আমার ব্যাপারে, যে আমার একটি কালো অতীত। ওই কালো থেকে সাদা জগতে বেরিয়ে আসতে চাওয়ার প্রবল ইচ্ছেটাকে তখন আর বাস্তবায়ন করতে পারবো না। যেদিন পুরোপুরি ভালো হবো সেদিন তোমার সামনে যাবো। না, এটা নিলয় হতে পারে না। কি প্রখর চাহনি, চোখটা কত মায়াবী, কপাল চওড়া, চুলগুলো বড় বড় গোছানো।
চোখে চশমা পরা। এই ছেলে নিলয় হতেই পারে না, এটা শিওর আবির। তবে সে নিলয়কে চেনে, এটা ঠিক। জানতে হবে আস্তে আস্তে, কিন্তু তার আগে তাকে ভালোবাসতে হবে, ভালোবাসাতে হবে। আমি তো বাসি, কিন্তু গভর্নমেন্টটা একটুও ভালোবাসে না কেন? কি সমস্যা ওর? আমাকে কেন ভালোবাসে না? ইচ্ছে করছে ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দেই। আবার চুপ করে আছে, আগেও কথা বলবে না। উফ, বোঝে না কেন এই ছেলেকে আমি অনেক ভালোবাসি। দুজনে দাঁড়িয়ে তাদের অপ্রকাশিত মনের কথা ভাবছে একে অপরের দিকে তাকিয়ে। দুজনে তাদের ভালো লাগার ব্যাপারগুলো সামনে দাঁড়িয়ে থেকে মানুষকে নীরবেই বলে দিচ্ছে। তারা দেখছে একে অপরকে, চোখের ভাষাতে তারা কথা বলছে। নীলাদ্রির চোখের ভাষায় নীলয় বুঝতে পারছে রাগী এক ভাষা, আর নীলাদ্রি বুঝতে পারছে ও বেচারা টাইপ কিছু। বাপরে, এরা যেভাবে একে অন্যকে দেখছে তাতে মনে হয় শাহরুখ কাজলও হার মানবে। ইস, এখন যদি ব্যাকগ্রাউন্ডে তুঝে দেখা তুহে জানা सन प्यार होता है दीवाना सनम গানটা বাজতো কতই না ভালো হতো। নাবিলের কথা শুনে দুজনে চোখ সরিয়ে নেয়। নীলয় মনে মনে হেসে দিয়ে ভাবে, এটা কি করলাম? ভালোবাসবো না জেনেও কেন জানি না তাকে দেখতে কেমন ভালো লাগা চলে আসে। আর নীলাদ্রি লজ্জাতে গাল টিপে হেসে দেয়, ভাবে টিস করতে আসলাম আর নিজেই কিনা ড্যাব ড্যাব চোখে চেয়ে আছি। না না নীলাদ্রি, এভাবে বেশি ভালোবাসা দেখে ছেলে পড়ানো যাবে না। উফ, এদের নিয়ে তো আর পারা যাবে না। এত চুপ করে তোরা কি ভাবিস? নাবিলা চলে গেল বিরক্ত নিয়ে। এসছিল সব বান্ধবীর বাহিনী নিয়ে আবিরকে টিস করবে আজ। তার হলো, নীলাদ্রি তো কথা বলছে না, আর আবিরও চুপ করে দাঁড়িয়ে আছে, অসহ্য। নাবিলা ভাবতে ভাবতে চলে গেল। নিলয় কিছু না বলে হাঁটা শুরু করলো। কয়েক কদম হাঁটার পর নীলাদ্রির জোরে ডাক দিল, আবির। নিলয় থেমে যায়। নীলাদ্রি দৌড়ে সামনে আসে। কিছু না বলে নীলাদ্রি নিলয়ের জামার কলার ধরে। নিলয় হা হয়ে তাকিয়ে থাকে। এমন সাহস নিলয়ের সামনে এর আগে কোনো মেয়ে করেনি। নিলয় হা হয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে চুপ করে রইল। ওই ছেলে শুন, বেশি ন্যাকামো আর বেশি ভদ্রতা দেখাতে পারবো না। ভালোবাসি আমি তোকে, ব্যাস ভালোবাসি। তুইও আমাকে ভালোবাসবি, আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না। আমার সাথে রোজ এসে কথা বলবি, আর তাড়াতাড়ি ভার্সিটিতে আসবি, বুঝেছিস? আমি কি করিস এত রাতে? কি করিস এত রাতে? চুরি করতে বের হোস নাকি? যদি তার জন্যই বের হোস তাহলে মেয়েদের মন যেন না চুরি করিস। যদি শুনি এমন হয়েছে তবে দেখিস তোর কি খবর করি। আর কিচ্ছু বলো না, তখনই জামার কলারটা ছেড়ে দিল। তাড়াতাড়ি পেছন করে সে হাসতে হাসতে চলে আসলো ক্লাসের দিকে। নীলাদ্রির হাসির কারণ সে ভাবছে হয়তো নিলয় এখন বিয়ে ভয় পেয়েছে। তার মানে এটা নিলয় না, এটা আসলেই আবির। কারণ নিলয় হলে এমন মুখের ভাব হতো না। আর নিলয় ভয় পায়নি। নিলয় অবাক হয়েছে, কারণ প্রথমবার কোনো মেয়ে এতটা কাছে এসে এমন করছে। যদিও নিলয় ভালো লেগেছে, কিন্তু এই ভালো লাগাটা বেশি সময়ের জন্য রাখতে চায় না, কারণ তার অতীত তাকে তাড়া করে বেড়ায়। এসব ভাবতে ভাবতে নিলয় ক্লাসের দিকে গেল। খানিকটা সময় পর স্যার আসলো ক্লাসে, কোনো একটি কাজ দিল। নিলয় সবার আগে তো শেষ করে খাতা জমা দিয়েছে। স্যার বলল, কি ব্যাপার আবির, আজকাল খুব পড়াশোনা করে দেখছি। না স্যার, আবির পড়ে না, কেবল বসে থাকে আর সবার আগে ঘুমিয়ে যায়। রিয়েলি? তাহলে সে এত ভালো কিভাবে করে? নিলয় সবার কথা শুনে হাসলো। স্যার নিলয়ের হাসি দেখে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্যার বলে ওঠে, কি হলো আবির, হাসো কেন, বলো। স্যার আমি নকল করি না। তাহলে এত ভালো কিভাবে? পড়ো তো না। পড়ি স্যার, আমি অব্রসহ আরো 2 জন একটি ম্যাচে থাকি। সবাই যখন পড়ে আমি তখন ঘুমিয়ে যাই, আর ঠিক গভীর রাতে 2 রাকাত নফল নামাজ পড়তে বসি স্যার, আর তা ভোর রাতের আজান অবধি পড়ি। তারপর নামাজ পড়ে আরো একটু ঘুমাই। তাই ভার্সিটিতে আসলে সবসময় দেরি হয়। কখনো নকল করি না স্যার। সবাই নিলয়ের পড়ার রহস্য শুনে নিলয়ের দিকে তাকায়। নীলাদ্রি আরো বেশি তাকায়, তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, আর ভাবে, না এই ছেলেটা কোনো মাস্টার নিলয় হবে না, কত ভালো একটা ছেলে। আর নিলয় তো আন্ডারওয়ার্ল্ডের কিং, ভয়ঙ্কর একজন রহস্যময়ী মানুষ, কোনো প্রমাণ রাখে না তার কাজের। নীলাদ্রি খুশি নিলয়ের এমন কাজে। নিলয় ক্লাস থেকে বের হয়, সোজা বড়দের আড্ডাতে চলে গেল। নীলাদ্রি হাবার মতো তা দেখছে, না এই ছেলেটাকে পড়ানো সহজ হবে না। ভাবতে ভাবতে বাড়ির দিকে চলে আসে। বাড়িতে আসতেই নাফিসা বেগম অর্থাৎ নীলাদ্রির মা বলে ওঠে, আজ কি কি হলো? অনেক কিছু মা, আমরা যেমন ভাবছিলাম তেমন না। আসলে একজন সাধারণ ছেলে মা, তবে তাকে পটাতে সময় লাগবে, আর ওর স্টাডির ব্যাপারটাও আলাদা, সব দিক দিয়ে বেস্ট। সময় না ছাই, তোকে যা বলেছিলাম তাই কর। কয়েকদিন পিছনে লেগে থাক, এরপর বাসায় কদিন থাকবি,
যা এখন ফ্রেশ হয়নি, খাবি? নীলাদ্রি তার মায়ের সাথে চলে গেল। এদিকে নিলয় ভার্সিটি থেকে বের হবে, এমন সময় অভ্র আসলো। ভাই আবার? এখন তো কেউ নেই, আমি আর আপনি ছাড়া। ভাই একটা কথা জানার আছে। বলো। আপনি কেন এখানে ভাই? আপনি কেন ওইসব ছেড়ে চলে এসেছেন? সে অনেক বড় ঘটনা, পরে একদিন বলবো। ওকে ভাই, তবে আমাদের গ্যাং এর সবার একটা অজানা বিষয় ছিল, আপনি কেন এই লাইন ছেড়ে এসেছিলেন। এটা আজও রহস্য ভাই, বলুন না এটা। চল ম্যাচে যাই, খুব ক্ষুধা লাগছে। অভ্র আর কিচ্ছু বলো না, কারণ অভ্র জানে নিলয়ের হাসির সাথে অন্য কথা বলার কারণটা হলো সে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, আর সেই কথারই না বলা। মানে নিলয় আর ওই টপিক নিয়ে কথা বলতে চায় না দেখে হেসে দিয়ে অন্য কথা বলতো। অভ্র হাঁটতে থাকে নিলয়ের পিছনে। চল ম্যাচে যাই, খুব ক্ষুধা লাগছে। অভ্র আর কিচ্ছু বলো না, কারণ অভ্র জানে নিলয়ের হাসির সাথে অন্য কথা বলার কারণটা হলো সে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, আর সেই কথারই না বলা। মানে নিলয় আর ওই টপিক নিয়ে কথা বলতে চায় না দেখে হেসে দিয়ে অন্য কথা বলতো। অভ্র হাঁটতে থাকে নিলয়ের পিছনে। আবি, তোমাকে কতবার বলবো? কি? তোমাকে আর কিভাবে বোঝাবো? কি? তোমাকে আমি সত্যিই ভালোবাসি। নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে হাসলো। নীলাদ্রির রাগি রেগে চোখে নিলয়ের দিকে তাকায়। নিজের ঠোঁট কামড়ে ধরে নীলাদ্রি তার রাগ কন্ট্রোল করে হাসছে। নিলয় এটা দেখে আরো মুচকি হাসি দিল। নীলাদ্রি এবার রেগে চোখ লাল করে বলল, ওই হাসির কারণ কি? এমনি। এমনি কেন? সোজা করে উত্তর দিতে পারো। সোজা করেই দিলাম। ভালোবাসো? না। কেন? কোনো কারণ নেই। কি সমস্যাটা কি তোমার? ভালোবাসতে কি সমস্যা দেখাও আমাকে। এর আগে তোমাকে অনেক মেয়ে তোমাকে ছাকা দিয়েছে, যার কারণে তুমি আর কাউকে ভালোবাসতে পারবে না, তাই তো? নিলয় শব্দ করে হেসে দিয়ে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই নীলাদ্রি নিলয়ের হাত ধরলো। নিলয় ভার্সিটিতে আসার সাথে সাথে নীলাদ্রি তার আম্মুর কথা মতো কাজ করতে লাগলো। তবে আম্মুর কথা মতো সে কাজ করলো, নীলাদ্রি তাকে সত্যিই ভালোবাসে। একদিক দিয়ে নিলয়কে ভালোবাসি বলতে আর বোঝাতে তার বেশ লাগছে, অপরদিকে এভাবে চলে নীলাদ্রি আরো নিলয়কে ভালোবেসে ফেলছে। হাত ছাড়ো, আমি যাবো। যাবা, কিন্তু বলো কারণটা কি? ভালো কেন বাসবে না আমায়? দেখো নীলাদ্রি, আমি একটা মরিচিকা মাত্র। আমাকে ভালোবাসা যায় না, কেবল আমার সাথে বন্ধুত্ব করা যায়। নিলয় আর দাঁড়ালো না, সোজা ক্লাসের দিকে পা বাড়ালো। একটু দূরে আসতে নীলাদ্রি দৌড়ে নিলয়ের সামনে যায়। নিলয় বিরক্তি চোখে তাকালেও তা নীলাদ্রিকে বসতে দিল না। নীলাদ্রি বলে উঠল, আবির। আবার কি? নিলয়কে চেনো? নীলাদ্রির মুখে নিলয়ের গোপন নামটা সুরে চমকে ওঠে, কিন্তু এই চমকানোটা নীলাদ্রিকে কোনোভাবেই সে বুঝতে দিতে চায় না। একটা শকের মধ্যে পড়ে যায় নিলয়, তার সারা শরীর যেন কাঁপতে থাকে। অনুভব করে তার কথা যেন গলাতে এসে আর বের হতে পারছে না, সারা শরীরটা যেন ঘামতে শুরু করেছে। এভাবে নীলাদ্রি এসে এমন একটা কথা বলবে নিলয় তা ভাবতেই পারেনি। নীলাদ্রি নিলয়ের চুপ থাকা দেখে ভাবতে থাকে, এর আবার কি হলো? নিলয়ের নাম শুনেই সে হা করে গেল কেন? তবে কি আমার সন্দেহ ঠিক যে নিলয়ের সাথে আবিরের কোনো যোগাযোগ আছে নাকি? তখনই নিলয় বলে ওঠে, নিলয়? কে নিলয়? তুমি জানো না কে নিলয়? না তো, কেন? নীলাদ্রি কি যেন ভাবে, তবে নিলয় এক মনে ভেবেই চলেছে কোন নিলয়ের কথা বলছে নীলাদ্রি। যদি আমি হই তবে তো অনেক সমস্যা হবে। তবে কি নীলাদ্রিকে মেরে ফেলতে হবে? না, আগে জানি সে কোন নিলয়ের কথা বলছে। না, এমনি। আর নিলয় হলো আন্ডারওয়ার্ল্ড জগতের কিং, মস্তান নামে পরিচিত সাধারণ মানুষের কাছে। আর গরিব, অসহায়, পথ শিশু এসব মানুষের কাছে খুব ভালো একজন মানুষ। কোনো প্রকার মাদকের সাথে তার গ্যাংয়ের কেউ জড়িত ছিল না বা থাকতো না। তারা মাদক থেকে সমাজকে বাঁচানোর জন্য আরো চেষ্টা করত। সমাজের ভালো মানুষ সেজে যারা রাতে খারাপ কাজ করে বেড়াতো তাদের শাস্তি দিত নিলয়। মূলত এসব করে বেড়াতো নিলয়। আর দেশের আন্ডারওয়ার্ল্ড রিপোর্টার, হাই লেভেলের মস্তান, বড়লোক মানুষ নিলয়কে এক নামই চেনে। তুমি কি নিলয়কে চেনো? নীলাদ্রির কথাগুলো শুনে নিলয়ের কেন যেন আর কথা বেরোচ্ছে না। সে অপলকে চেয়ে আছে নীলাদ্রির দিকে। নিলয়ের ব্যাপারে সে অনেক কিছুই জানে, কারণ সে ক্রাইম জার্নালিস্ট নীলাদ্রি অধরা। নিলয় তা জানে, তবুও জিজ্ঞেস করলো, তা তুমি তাকে চেনো কিভাবে? আর তাছাড়া ওরকম মানুষের সাথে আমার মতো এরকম গোছের মানুষের কিভাবে পরিচয় থাকতে পারে? আমি রিপোর্টার নীলাদ্রি অধরা, আর নিলয় হলো মস্তানির একটা লিডার। তাই তার ব্যাপারে জানার জন্য এক সময় রিপোর্ট করতে বেরিয়েছিলাম।
তাই জানি একটু। নিলয় চুপ হয়ে যায়। চোখে মুখে কোত্থেকে যেন এক অজানা ভয় তাকে চেপে বসতে লাগলো। নিলয় এক মুহূর্তে ভেবে নেয় যে নীলাদ্রি যেহেতু আসল নিলয়কে চেনে না, তাই সে তার বন্ধুত্বের অভিনয় করে খুব বেস্ট হয়ে নিলয়ের ব্যাপারে জেনে নেবে। প্ল্যানটা কাজে লাগিয়ে সে নীলাদ্রি নিলয়ের মাঝে যে ব্যাপারটা সেটা বুঝতে চায়। নিলয় বলল, দেখো নীলাদ্রি, আমি এসব মানুষদেরকে চিনি না। তুমি বলো ওরকম কেউ আমার পরিচিত হবে? না, আমার কনফিউশন আছে। তবে কয়েকটা বিষয় পরিলক্ষিত হওয়ার পরেই বুঝে গেছি যে তোমার সাথে গ্যাংস্টার নিলয় পরিচয় রয়েছে। মানে আমি কি করলাম? কিছু করনি, তবে রিশানের সাথে তোমার ঝামেলা হয়, তারপর সে হসপিটালে। খোঁজ নিয়ে দেখেছি নিলয়ের গ্যাংয়ের কাজ। রিশানকে মারার মোটিভ কেবল তোমার কাছে আছে সন্দেহ হয়। এরপর নেওয়াজ তোমার কলার ধরে হাতাহাতি করে, তারপর নেওয়াজ খুন হয়। এরপর জীবন তোমার সাথে ঝামেলা করে, জীবনও এখন হসপিটালে। সব মিলিয়ে সব নিলয়ের কাজ, ভূতের মুখোশ পরে কাজগুলো করা। আর এটা কেবল নিলয়েরই কাজ, যা অন্য কেউ করার সাহস পাবে না। তোমার কাছে মোটিভ আছে। নিলয় তোমার বন্ধু বা বড় ভাই, তুমি তাকে বলাতে সে সব করেছে। এখন বলো নিলয় কোথায়? নিলয় চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে আবারও ভুল করে বসছে, যার খেসারত এখন দিতে হবে। কিছু করি এখন। নিলয় বিষয়টা ঘোরানোর জন্য জোরে হেসে দেয়। নীলাদ্রি নিলয়ের এমন হঠাৎ হেসে দেওয়ার কারণ খুঁজতে থাকে মনে মনে। না পেয়ে সে রাগের চোখে তাকায়। হাসছো কেন? আরে ধুর, ওরকম একজনের সাথে আমার পরিচয়? হাসালে নীলাদ্রি। আমি চিনি না তাকে, সেও আমাকে চেনে না। আমি তাকে দেখিনি কোনোদিন, নামও শুনিনি। আজ তো প্রথম শুনলাম। কে এই নিলয়, দেখতে কেমন তা তো আমি জানি না। আমিও জানি না। তুমি হাসছো কেন সেটা বলো। হাসছি এর কারণ আমিও খোঁজার চেষ্টা করছি। আমার সাথে যাদের ঝামেলা হলো তারা আর ভার্সিটিতে কেন আসছে না। এতদিন খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনো কারণ জানতে পারিনি। যাক, আজ তাহলে মানে কি? তুমি তাহলে বলতে চাচ্ছ যে নিলয়কে তুমি চেনো না? তাহলে এইসব ঘটনার সাথে তোমার কেন মিল থাকবে? কাকতালীয় তো হতে পারে। না, কাকতালীয় না। বলো নিলয় কোথায়? চিনি না। আর কেন? নিলয়কে এই যাবৎ তার খুব কাছের লোক ছাড়া দেখেনি। সারা দেশের মানুষ তাকে জানতে চায় কিরকম দেখতে নিলয়। তুমি জানো নিলয়কে? আচ্ছা বলো না, না হয় আমাকে, কিন্তু ভালোবাসতে হবে। এখন বলো কি করবে? কথাটি বলে নীলাদ্রি ক্লাসের দিকে চলে যায়। নিলয় ভাবার মতো চেয়ে থাকে। নিলয় বুঝতে পারেনি নীলাদ্রি তার ওপর খোঁজদার সার্চ করছে। যদি বুঝতে পারতো তবে সেটা করতো না। নিলয় ভেবে নেয় মারের স্টাইল থেকে বদলাতে হবে, না হলে আরো ঝামেলাতে পড়তে হবে। সুতরাং নীলাদ্রিকে এখন আর এড়িয়ে চলা যাবে না। সে কি করে না করে সব জানতে হবে নীলাদ্রির সাথে থেকে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয় ক্লাসের দিকে এগিয়ে যায়। ক্লাস শেষ করে তারা বের হলো। নিলয় বের হতেই নীলাদ্রি এসে সামনে হাজির। নিলয় আজ মুচকি হাসতো। নীলাদ্রি এমন দেখে ঘাবড়ে গেল, কারণ যতবারই নীলাদ্রির সামনে এসছে নিলয় অন্যদিকে চেয়েছিল, না হয় নিচের দিকে চেয়েছিল। আর আজ কিনা তার দিকে তাকিয়ে হাসছে। ভাবতেই নীলাদ্রি খুশি আজ। তাহলে বলবে না নিলয় কোথায়? চিনি না নীলাদ্রি। সত্যি? তাহলে আমাকে ভালোবাসবে তো? তুমি আমাকে সত্যিই ভালোবাসো তো? সত্যি ভালোবাসি। ওকে, দেখা যাক। নিলয় আর নীলাদ্রি আজ প্রথমবারের মতো ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে গল্প করছে। নিলয় কেবল নীলাদ্রির ব্যাপারে জানতে চায়। নীলাদ্রি নিলয়ের ব্যাপারে আর কি জানে, নিলয়ের ব্যাপারে আর কি জানবে পরে, সবকিছু জানার জন্য নিলয় তার সাথে সাথে থাকে। আর নীলাদ্রি আবির নামধারী আসল নিলয়ের পাশাপাশি ভাবতে থাকে আজ থেকে আবিরের ওপর নজর রাখতে হবে। সে কি করে না করে সব জানতে হবে। যদি নিলয়ের ব্যাপারে সে জানে তবে তার উপর নজর রাখলে অনায়াসেই সে সব জানতে পারবে আর আবিরের সাথে থাকতে পারবে, কারণ সে ভালোবাসে আবিরকে খুব। সাথে থাকা হবে, আবার খোঁজও দেওয়া হবে, খুব করে ভালোবাসাও হবে। নিলয় ভাবে নীলাদ্রিকে সে ভালোবাসতে পারবে না, কারণ আমি একটা বাঁচতাম। সমাজের কাছে আমি অনেক খারাপ, বহু গুণ করেছি। একজন ভালোবাসতো আমায়, সেও আমার কারণে হারিয়ে গেছে বহু দূরে, অনেক দূরে, এতটাই দূরে যে সে আর সেখান থেকে আসবে না কখনো। আর বড় কথা, নীলাদ্রি আমাকে ভালোবাসে যতটা, তার থেকে আবার গোপনীয়তার প্রতি আগ্রহ বেশি তার। যদি সেটা প্রকাশ হয় তবে সে আর আমাকে ভালোবাসবে না, তাই তাকে আবার অতীতের ব্যাপারে জানাবো না। যদিও জানাই তবে আবার হারাতে হবে এই চেনা শহরটাকে, চেনা মুখগুলোর মায়ের বাঁধনটাকে হারাতে হবে সবার থেকে। যদি হারাই তবে নীলাদ্রিকে সব জানিয়ে দিই, তাই হারাবো, তবেই হারাবো। সে আর খুঁজে পাবে না আমায়, কাউকে জানাতেও পারবে না। আর তবে দেখা যাক সে কি করে।
দুজন দুজনের মনের কথাগুলো পাশাপাশি বসে ভাবতে থাকে। মনের মাঝে তাদের অনেক কথা, অথচ বাইরে থেকে দেখলে বোঝা যায় কত বড় অভিনেতা। আসলে মানুষ মাত্রই অভিনেতা। তারা মনের মাঝে যা রাখে তার মতো কাজ করে না, করে তবে তা অভিনয়ের মাধ্যমে। অথচ এইরকম মানুষদেরকে আমরাই অগাধ বিশ্বাস করি, ভালোবাসি, কাছের করে নিতে চাই, আপন করে নিতে চাই। যখন তারাই হারাতে বসে তখন আবার কষ্টও পাই। বাসায় যাবা না? যাব, তোমাকে ছেড়ে ভালো লাগে না থাকতে। হাসো কেন? না এমনি। আচ্ছা নীলাদ্রি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। করো। নিলয়কে জেনে কি করবে? কেন, তুমি জানো নাকি? না, ভাবলাম আমি আর তুমি একসাথে নিলয়ের ব্যাপারে খোঁজ নিব। কারণ তুমি তো মেয়ে আর নিলয় তো খারাপ, তাই যদি তোমার কোনো সমস্যা হয় তাই তোমার সাথে থাকতে চাই। রিয়েলি? নীলাদ্রি এমন কথা শুনে বেশ অবাক হয়। যাক, তাহলে আবির নিলয়কে চেনে না। হয়তো পুরনো কোনো শত্রুতা থাকতে পারে নিলয়ের সাথে ওদের, আর আবির কাকতালীয় ভাবে তাদের সাথে ঝামেলাতে চড়ায়। আজ থেকে তাকে আর ঝামেলায় পড়তে দেবো না, সবসময় আগলে রাখবো। নীলাদ্রি এসব ভাবছে, আর নিলয় ভাবছে নীলাদ্রির সাথে থাকলে হয়তো আরো সেভে থাকা যাবে, আর সে কি করে না করে সব বুঝতে পারবে। এভাবেই দিনগুলো চলে যায়। নীলাদ্রি নিলয়কে ভালোবাসতে থাকে আরো, আর এদিকে নিলয় নীলাদ্রিকে ভালোবাসতে পারছে না, কারণ ভালোবাসাটা মিথ্যে দিয়ে তৈরি করা যায় না। তার মাঝে সব রকম সত্যতা থাকা দরকার, তাই তার অতীত তাকে বাধা দেয়। মাসখানেক পর ক্যাম্পাসে বসে আছে নিলয়। নীলাদ্রি দৌড়ে আসলো নিলয়ের কাছে। নীলাদ্রির দিকে সে তাকায়, চোখে মুখে কেমন অস্থিরতা। নীলাদ্রি এমন চাহনি দেখে নিলয় বলে উঠলো, কি হয়েছে তোমার? ও শোনো, একটা খোঁজ পেয়েছি। কিসের খোঁজ? নিলয়ের ব্যাপারে খোঁজ। কি রকম? নিলয় ভয় পায়। নিলয় ভাবে এবার মনে হয় সব শেষ হয়ে গেল, আর সে এখানে থাকতে পারবে না। তখনই নীলাদ্রি বলে ওঠে, আরে নিলয় এখন এই শহরে আছে। আমার টিমের গোপন সূত্রে জেনেছি নিলয় এই শহরে আসার কারণ, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। কি কারণ? নিলয় নাকি ভালো ছেলে হওয়ার জন্য এই শহরে এসছে। মানে সে আবার ভালো হবে নাকি? হবে না কেন? মানুষ কি সবসময় একরকম থাকে? তা ঠিক। তা কি কারণ বললে না তো? শোনো তাহলে বলি। নিলয় নেহা নামের একটি মেয়েকে ভালোবাসতো, নেহাও তাকে ভালোবাসতো, কিন্তু নেহা খুন হয় নিলয়ের গ্যাংয়ের একটি ছেলের সাথে, নাম অর্ক। নিলয়ের সাথেই থাকতো, কিন্তু আধিপত্যের জন্য নিলয়ের সাথে বেইমানি করে, আর এটা নেহা আগে থেকে জানতে পায়, যার কারণে নেহাকে অর্ক মেরে ফেলে, আর অর্ককে নিলয় মেরে ফেলে। মজার ব্যাপার হলো, নেহা মারা যাবার আগে নিলয়কে প্রমিস করেছিল সে যেন আর এই লাইনে না থাকে, একটা ভালো মানুষ সেজে ভালোভাবে বাঁচে। নিলয় মাথাটা নিচু করে নেয়। সে পুরনো কথাগুলো আবার মনের মাঝে এসে করা নাড়তে থাকে। সে স্মৃতিমাখা নাম নেহা, অর্ক। নেহাকে আমি ভালোবাসতাম, আর অর্ক ছিল আমার কাছের লোক। আমার পরে তার স্থান দিয়েছিলাম কালো দুনিয়াতে, কিন্তু সে আমার সাথে গোপনে বেইমানি করে নেহা জানতে পারে, আর নেহা আমার কাছে এসে বলেছিল সব। তারপরে দূর থেকে অর্ক নিলয়কে গুলি করে, সাথে সাথে নেহা মাটিতে পড়ে যায়, আর আমি অর্কের 2 পায়ে গুলি করি। অর্ক মরেনি, তাকে বাঁচিয়ে রেখেছি কষ্ট দিব বলে, আর নেহা মরার আগে বলেছিল সব ছেড়ে দিয়ে ভালো হতে, তাই আমি আছি এখানে। নিলয় চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে এসব কথা ভাবছে, আর ভাবছে তার আর এখানে থাকা হবে না, তার পেছনে আবার কাছের কোনো লোক লেগেছে, আর থাকা হবে না। তখনই নীলাদ্রি নিলয়কে অবাক করে দিয়ে বলে ওঠে, নতুন শহরে সে এসছে, তবে খারাপ হতে না, ভালো হতে এসছে। নিলয় না আবির নামে, তাই না মিস্টার নিলয়? নিলয় চুপসে যায়, ভয় থেকে গ্রাস করেছে। আজ প্রথমবার নিলয় ভয় পাচ্ছে। এত তাড়াতাড়ি নীলাদ্রি সব জেনে যাবে নিলয় কখনোই ভাবতে পারেনি। নিলয় চোখ বড় বড় করে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। নীলাদ্রি মুচকি হাসলো। নিলয়ের আরো অবাক হতে বাকি। নীলাদ্রি বলে উঠলো, ভয় পেও না নিলয়, আমি পুলিশ না, বা আমি তোমাকে পুলিশের কোনো ব্যাপারে জড়াবো না। আমি তোমাকে ভালোবাসি নিলয়, সত্যিই ভালোবাসি। আমাকে ছেড়ে চলে যেও না। তুমি তো আগের মতো নেই, তুমি এখন ভালো হয়ে গিয়েছো, আর আমি চাই তুমি এই ভালো হয়েই থাকবে। আমিও তোমাকেই চাই। তুমি এসব জানলে কিভাবে? ও জানলাম, ওয়েট দেখাচ্ছি। নীলাদ্রি তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে। নিলয় তার ডায়েরি দেখে আরো অবাক হয়, তবে অবাক হয় ডায়েরি দেখে না, অবাক হয় নীলাদ্রির কাছে তার ডায়েরি কিভাবে আসলো। তখনই নীলাদ্রি বলল, ভয় নেই নিলয়, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তোমাকে আমি হারাতে পারবো না, সব ঠিক হয়ে যাবে। আর ডায়েরি আমার কাছে কেন জানবে? দাঁড়াও অভ্র। নীলাদ্রি জোরে অভ্রকে ডাক দেয়। অভ্র নাম শুনে নিলয় আরো চমকে ওঠে। এই সেই কাছের মানুষ যারা কিনা আবারও তার সাথে বেইমানি করলো। অভ্র কাছামুচো হয়ে সামনে আসে। অভ্র আরো ভয় পায়, কারণ অভ্র জানে নিলয় কতটা ভয়ঙ্কর। যে কোনো সময় সে যা ইচ্ছে তাই করতে পারে।
অভ্র তুই? সরি ভাই। নিলয় অভ্র ক্রাইম রিপোর্টার। তোমার থেকে যখন ও চলে আসে তখন আমার সাথে পরিচয় হয়, আস্তে আস্তে বন্ধুত্ব, আমি তাকে রিপোর্টার বানাই, তাই না অভ্র? ঠিক বলেছিস। তুই না থাকলে ভালো হতে পারতাম না রে নীলাদ্রি। তোকে অনেক ধন্যবাদ। চুপ হারামি। প্লিজ নীলাদ্রি, নিলয় ভাইকে কিছু করিস না। নিলয় ভাই আসলে অনেক ভালো রে। যতদিন ওনার সাথে ছিলাম ওনার উদারতা আমাকে মুগ্ধ করত। সাধারণ মানুষ তো কোনো সমস্যা তিনি করতেনই না, কেবল সমাজের কিছু উচ্ছিষ্ট মানুষকে তিনি মারত, যা পুলিশের কাজ। পুলিশ তো তাও করতো না। প্লিজ নীলাদ্রি, ভাইয়াকে কিছু বলিস না রে। নিলয় ভাইয়া, আমি সরি। নীলাদ্রি আপনাকে ভালোবাসি খুব, তাই আমি সব করেছি। নীলাদ্রিকে ভালোবেসে দেখুন, আপনি ঠকবেন না। আর যেহেতু সব ছেড়ে দিয়েছেন, শত্রুতা আর নেই কারোর সাথে, সো আর তো কোনো সমস্যা নেই ভাই। ও আপনাকে অনেক ভালোবাসে। এখন বলুন না কেন আপনি এই লাইনে এসেছিলেন? অভ্রের কথা শুনে নিলয় বসে পড়ে। নিলয়ের পাশে যে বসে নীলাদ্রি, তার পাশে অভ্র। নিলয় কিছু ভাবতে পারছে না, কেবল এটা মনে মনে বলছে যে আর এখানে তার থাকা হবে না, আবারও ছাড়তে হবে কোনো এক নতুন শহরের খোঁজে। কেন এটা হলো? আমি তাদের কোনো ক্ষতি করিনি, তবুও কেন তারা এমন করছে আমার সাথে? অতীতে ছিল অন্ধকারের জন্য, এক টুকরো আলো ছোঁয়ার দৌড়ে আমি আলোর রোশনি খুব কাছে, কিন্তু সেই কোথায় এটা বাধা, আলো অব্দি এসেও ধরতে পারছি না। নিলয় এক মনে ভেবে যাচ্ছে। অভ্র তখন বলে ওঠে, ভাই বলুন না কেন আপনি মাস্তানিতে এসেছিলেন? আমরা এটা জানি না। ভয় নেই ভাই, আমরা পুলিশকে ডাকবো না। নীলাদ্রি আপনাকে ভালোবাসে তো, আর আমাকে বিশ্বাস করুন প্লিজ ভাইয়া। অভ্রের কথা শুনে নিলয় চোখ তুলে তাকায়। অভ্র ভয় পেয়েছে, কারণ নিলয়কে সে ভয়ের কথা বলেছে, যে নিলয় কখনোই ভয় পায় না। নিলয় তো আরো সবাইকে ভয় দেয়। অভ্র মাথা নিচু করে নিয়ে আস্তে করে বলল, বলুন ভাই, আমরা জানতে চাই। কি জানতে চাও? নিলয় কেন মাস্তান? তুর্য ভাইকে দেখে সবাই চমকে ওঠে। সবাই পিছনের দিকে তাকায়। নীলাদ্রি আর অভ্র দাঁড়িয়ে যায়। কেবল নিলয় মাটির দিকে তাকিয়ে হাঁটুর উপর দু হাত দিয়ে নিচু করে বসে আছে। নীলাদ্রি আর অভ্র পিছনে তাকিয়ে দেখে তুর্য ভাইয়েরা, মানে নিলয় যেসব সিনিয়রদের সাথে কথা বলতো, সবাই এসে হাজির। কি হলো? সবাই চুপ কেন? জানো নিলয়কে? এই ভার্সিটির ছাত্র নেতা। আমি ওর হয়ে সব করেছি, কেবল গোপনে নিলয় সব কাজ করে দেয়। এই ভার্সিটির প্রতিটি সমস্যাও ঠিক করে দিয়েছে। নিলয় আসার আগেই সে নেতা হয়। নেওয়াজের মতো মাস্তানকে সে আর আসতে দেয় না এখানে। এখন দেখো, ভার্সিটিতে কোনো টিচার নেই, কোনো বদমাইশ নেই, কোনো সমস্যা নেই, কোনো মাস্তান আর নেশাজাত দ্রব্য বিক্রি করে না। ভাই বাদ দেন এসব। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব আমার খারাপ কাজের ব্যাপারে। না নিলয়, এটা করবে না। কেউ তো জানে না আমরা ছাড়া যে তুমি এখানে, পুলিশ তো জানে না, তাই তোমার আত্মসমর্পণ করার কোনো দরকার নেই। ঠিক বলেছি নীলাদ্রি। নিলয়, তুই এইখানেই থাক, এইভাবে কোনো সমস্যা নেই। আর অভ্র শোনো, নিলয় কেন এই মাস্তানিতে আসে? যখন নিলয় অনেক ছোট, তখন তার মা বাবা মারা যায়। একা একা সে বেঁচে থাকার সংগ্রামে প্রতিনিয়ত যুদ্ধ করে চলে। পড়াশোনা সব বাদ দিয়ে সে এক চায়ের দোকানে কাজ দেয়। দিনগুলো খুব ভালোভাবেই যাচ্ছিল। রাস্তার পথ শিশুদের নিয়ে তার বন্ধুত্ব গড়ে ওঠে। ওই বয়সে সে তার পড়াশোনা করা উচিত ছিল, আর সে সময় ভাগ্যের পরিহাসে তার মা বাবা মারা যায় অ্যাক্সিডেন্টে। তারপর তার টোকাই লাইফ শুরু হয়। একদিন বিকেলে সে তার চায়ের দোকানে এক লোককে চা দিতে চায়, কিন্তু ভুল করে চায়ের কাপ পড়ে যায়। আর লোকটির নতুন পোশাকে যে তা পরে নষ্ট হয় কোট টাইগুলো। লোকটি উঠে নিলয়কে বাজেভাবে গালি দেয়, মারধর করে। সে বলেছিল, মারেন ঠিক আছে, তবে পেছন না বলে গালি দিবেন না স্যার, আমরাও তো মানুষ। কথাগুলো শুনে লোকটা আরো তাকে মারে। এই কারণে চায়ের দোকানের মালিক নিলয়কে মারে আরো, এবং তাকে বের করে দেয়। সে এমনিতেই একা, তার উপর শিশু নির্যাতনের মতো খারাপ কাজে নির্যাতিত। এরপর আমি সেখান থেকে চলে আসি। যশোরের রাস্তার অলিগলি হাঁটতে থাকি। ক্লান্তিতে আর ক্ষুধায় আমি আর না পেরে কোনো এক গলির রাস্তার ল্যাম্পপোস্টের নিচে যেয়ে বসে থাকি। কখন যে ঘুমিয়ে পড়ি বুঝিনি। যখন ঘুম ভাঙে তখন অনেক রাত। সারা গায়ে রক্ত জমে আছে বেয়ে বেয়ে পড়ে। মায়ের চোটে গায়ে থাকা সাদা স্যান্টো গেঞ্জিটাও ছিঁড়ে গিয়েছে। আমি তখনও ল্যাম্পপোস্টের নিচে বসে আছি। তখন 12টা পার হয়েছে অনুমান করে বলতে পারি। একা একা বসে আছি, কেউ নেই আশেপাশে।
কেবল দূর থেকে দূরে ল্যাম্পপোস্টের আলো দেখা যায়। ঠিক তখনই শুনি, শালা কুত্তার বাচ্চারা, দেহটাকে খুবলে খুবলে খেয়ে টাকা অল্প দিয়েই চলে যাচ্ছিস। দেহটাকে বিক্রি করে বলে আমরা কি মানুষ না? সমাজের চোখে আমরা বেশ্যা বলেও কি আমাদের বাঁচার অধিকার নেই? আমরা কি নিজের জন্য বেশ্যাগিরি করে বেড়াই? একটা পেটই তো আল্লাহ দিয়েছে। যা শালা কুত্তার বাচ্চা। কণ্ঠটি একটি মহিলার। আমার থেকে একটু দূরে একটা কালো রঙের গাড়ি থেকে তাকে ছুঁড়ে ফেলে, আর উনি উঠেই কথাগুলো বলে। সেদিন বুঝিনি তার কথা বলা, তবে তার শরীরের দিকে চোখ যেতেই নামিয়ে ফেলি। শরীরের পোশাকগুলো গোপন স্থানে অনেক ছেঁড়া, রক্ত মাখা, কেমন একটা শরীর। আমি হেঁটে ওনার কাছে গেলাম। ছোট আমি, জানি না কিভাবে কথা বলতে হয়। তবুও সেদিন বলেছিলাম, বইয়ে পড়েছিলাম মানুষ মানুষের জন্য, কিন্তু কথাটা ভুল মা। আমার কথা শুনে মহিলাটি আমার দিকে তাকায়, আমিও ওনার দিকে তাকিয়ে থাকি। মুখটা কি মায়াবী একটি মুখ, যেন স্নেহতে ভরপুর। মায়ের ভালোবাসা যেন উপচে পড়বে এমন মুখ। কি সুন্দর চাহনি, মমতার দৃষ্টি ছিল। আমি হা হয়ে কেবল ওনার চোখের দিকে তাকিয়ে দেখছি। হয়তো আমার কথাটা ওনার ভালো লেগেছে, তাই তিনি আমার পা থেকে মাথা অবধি দেখেছে। আমাকে বলল, এই কে তুই? এভাবে হা করে তাকিয়েছিস কেন? আমাকে মা ডাকছিস কেন? জানি না, তোমাকে আমার মায়ের মতো দেখতে লাগছে। কেন, তোর মা নেই? থাকলে এভাবে এখানে থাকতাম না কি? বেশ কথা বলিস তো দেখছি। নাম কি তোর? নিলয়। তোমার নাম কি? বাপরে, এত সুন্দর নাম! আর আমাকে তো কেউ নাম জিজ্ঞেস করে না, আজ তুই জিজ্ঞেস করলে যে। খুব ভালো, তবে নাম হলো রাবেয়া। সবাই বেশ্যা বলেই ডাকে। ছি, কি বিশ্রী এই পে শব্দটি। আমি ডাকবো না এটা বলে, আমি মা বলে ডাকবো। আমার কথা শুনে মহিলাটি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার পোশাক আর শরীরের অবস্থা দেখে সে চুপ হয়ে যায়। আমি ওনার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। ওনার সারা শরীরে যেন খামচির দাগ, মুখে চরেরও দাগ আছে। আমাকে বলে, কোথায় যাবি তুই? আমার তো যাওয়ার জায়গা নেই মা, আমি কাজ করতাম। দেখো না মা, ওরা আমাকে মেরে কি করেছে। ওই, এত মা মা করিস কেন? আমি কারো মা না, আমি বেশ্যা। ওটা তো পচা নাম। দাঁড়াও মা। কথাটা বলে আমি আমার গা থেকে রক্ত মাখা গেঞ্জিটা খুলে ফেলি। পরিষ্কার জায়গা নিয়ে ওনার ঠোঁট ফেটে রক্ত পড়া মুছে দেই। আমার দিকে এক দৃষ্টিতে তিনি তাকিয়ে থাকে। ওনার চোখে পানি আসতে শুরু করে। উনি আমার সামনেই কান্না করে। আমি দুই হাত ওনার গালের নিচে একসাথে করে ধরি। ওনার চোখের পানি আমার হাতের ভিতরে এসে পড়তে শুরু করে। আমি বলি, কাঁদছো কেন মা তুমি? কাঁদবে না। আমি কেঁদেছি, প্রতিজ্ঞা করেছি কখনো আর কাঁদবো না। যাকে ভালোবাসবো তাকেও কাঁদতে দেব না। নিলয় খারাপদের কাঁদাবে মা। উনি আমাকে বুকে জড়িয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরে আমাকে। ওনার বুকে মমতার আদরে আমি গোপনে কেঁদেও ফেলি। সে কান্নাটা ছিল ভালোবাসার। এরপর উনি আমার সাথে নিয়ে যায় ওনার বাড়িতে। সেখানেও ঝামেলা হয়। সেটা ছিল একটা পল্লী বাড়ি, কতগুলো সব পরপর ঘর। সেখানে সব মহিলা বাজে কাপড় পরে থাকতো। সবসময় তাদেরকে নির্যাতন হতে দেখেছি আমি। একদিন একটা বয়স্ক মহিলা আমার মাকে এসে মারতে শুরু করে। তিনি বলে, খানকি মাগি, ঘরে বাচ্চা ছেলে এনে রেখেছিস কেন? তোর জন্য আমার ধান্দা বরবাদ হচ্ছে। লোকজন আসছে না, বের করে দে পোলারে, না হলে আমরা মাইরা ফেলবো, বুঝেছিস? মা আমার দিকে তাকিয়ে বলে, না আপা, ওকে মারবেন না। সেদিন রাতে আমি আর মা পালিয়ে আসি সেখান থেকে। একটা ছোট বস্তিতে এসে থাকতে শুরু করি। 6 মাস খুব ভালোই চলছিল। একদিন সন্ধ্যাবেলায় আমি মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। 3 জন লোক আসে উঠানে। ওনারা এসে আমার মাকে গালি দিয়ে বলে, আমাদের ফোন ধরস না কেন? তোকে কতবার কইছি আমরা ডাকলে চলে আসবি, শুনিস না? এখনো তেজ কমেনি তোর? আপনারা চলে যান, আমি আর এই কাজ করব না। আমার ছেলের জন্য সব ছেড়ে দিছি। আপনারা চলে যান এখান থেকে। বললি খালি তোরে এখানে মেরে রাখবো, বুঝেছিস? আপনারা জোরে কথা বলবেন না, আমার ছেলে কষ্ট পাবে। চলে যান বলছি, না হলে দা এনে সবগুলোকে জবাই করে দেব। তোর অনেক কথা ফুটেছে, ওই সবাই ধর। আরেকজন লোক কথাটা বলতেই দুজন এসে আমার মাকে পাকড়ে ধরে। আমি চিৎকার করে বলি, আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়েন। কথাটা বলতে একজন আমার পেটে লাথি দেয়। আমার মা তাকে বলে, খানকির ছেলে, আমার ছেলেরে কেন মারলি? কথাটা বলতে একজন কষে আমার মায়ের গালে চর বসিয়ে দেয়। আমার মা ওঠানে ছিটকে পড়ে। তিনি থেমে থাকিনি, দৌড়ে রান্নাঘর থেকে তরকারি কাটার ছোট বটি এনে একজনের হাতে কোপ দেয়। সাথে সাথে একজন আমার মায়ের পেটে লাথি মারে। মা ছিটকে পড়ে অনেক দূরে। এরপর ওই বটি দিয়েই আমার সামনে আমার মাকে ওরা মেরে ফেলে। দূরে মাটিতে শুয়ে শুধু এটাই দেখছিলাম।
খুব কেঁদেছিলাম আমি সেদিন। এরপর আর কোনোদিন কাঁদিনি। তিনজনকে চিনে রেখেছিলাম। বড় হয়ে প্রথম খুনটা ওদেরকেই করি আমি। তারপর থেকে বড় মাস্তান। শহরের সবাই আমাকে ভয় করে। সিক্রেট ভাবে ঘুরি আমি। এখানে আসাটা একটা সিক্রেট কাজ ছিল, সব শেষ হয়ে গেছে, সবাই চিনে ফেলেছে। আসি, এখানে আর থাকা হবে না। নিলয়ের কথাগুলো বলে সবার দিকে তাকায়। সবাই দাঁড়িয়ে এতক্ষণ নিলয়ের কথাগুলোই শুনছিল। সবার চোখে পানি, নীলাদ্রির চোখে পানি টলমল করছে। কিন্তু নিলয়ের এসব দেখার সময় নেই, তাকে এখান থেকে যেতে হবে। নিলয় আর দাঁড়ালো না, সে সবার সামনে থেকে হেঁটে চলে আসতে থাকে। তুর্য নীলাদ্রিকে বলল, নিলয়কে একমাত্র তুমি আটকাতে পারো। তোমার ভালোবাসা আর বিশ্বাস দিয়ে তোমার কাছে রাখতে পারো। নিলয় অনেক ভালো ছেলে, আমরা চাই সে ভালো থাকুক। তোমার সিদ্ধান্ত। নীলাদ্রি আর দাঁড়ায় না, দৌড়াতে থাকে। নিলয় হেঁটে এসছে অনেকটা দূর। নিলয় আজকে কাঁদছে। প্রিয়জনদের হারানোর কষ্টে সবাই কাঁদে। নিলয় ভেবেছিল কেউ না হোক নীলাদ্রি তাকে একবার ডাকবে, কিন্তু এত দূরে এসেও কেউ নিলয়কে যখন ডাকেনি তখন সে কেঁদেই ফেলেছে। কিন্তু তখনই নিলয়কে অবাক করে দিয়ে নীলাদ্রি দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়কে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, তুমি মাস্তান খুনি সবকিছু, কিন্তু তুমি অনেক ভালো। এখানে কেউ জানে না তুমি কেমন, জানানোর দরকার নেই। তুমি এমন হয়েই থাকো আমার কাছে। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমাকে রাখবে তোমার কাছে, আর কখনো মাস্তানি করবে না, ঠিক আছে? আমি তোমার জন্য বাঁচতে চাই নিলয়। নিলয় দৌড়ে এসে নীলাদ্রিকে জড়িয়ে ধরে। নীলাদ্রি নিলয়কে জড়িয়ে নিল। নিলয় কেঁদে কেঁদে বলল, থাকবো সবসময় তোমার পাশে ভালো ছেলে হয়ে। কখনো তুমি ছেড়ে যাবে না তো? না, কখনো তোমাকে ছেড়ে যাব না, একসাথে থাকবো। দরকার হলে একসাথেই মস্তানি করবো, বুঝলি মিস্টার রাফিয়ান? ওদের ভালোবাসা থেকে সবাই হাসতে থাকে। এ যেন সুখের মুহূর্ত সবার মনে, চোখের সামনে ভাসছে। ভালো থাকুক এমন ভালোবাসা, ভালো থাকুক সবাই। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।